থাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই তাহলে কি? এক তো হচ্ছে আমরা জানি যে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি যেটা নিচ থেকে আসতেছে এবং এটা আলটিমেটলি ব্রাঞ্চ আমাদের থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্কের, এবং এই থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্কটা মানে এই যে ধরো থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক এবং এই থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্কটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের সাবক্লাভিয়ান আর্টারি। সো সাবক্লাভিয়ান আর্টারি ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক এবং সেখান থেকে আসতেছে আমার ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। অপরদিকে সুপিরিয়র থাইরয়েড যে আর্টারি, এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা, এই যে থাইরয়েড গ্ল্যান্ডের একটা লোব, এই যে একটা লোব এবং মাঝখানে ইসমাস, তো এটাকে উপর দিক থেকে সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি এই দিক থেকে, এবং এটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে এই কয়েকটা কথা আমরা একটু জানলাম। তার বাদে আর্টারিয়া থাইরয়েডিয়া ইমা একটা আর্টারি আছে, সেটাও কিন্তু এখানে সাপ্লাই দিচ্ছে আমরা দেখতেছি এই যে এই আর্টারিটার থ্রুতে, এই আর্টারিটা রাইট, এই আর্টারিটা। তাহলে এই আর্টারিটা আবার ডাইরেক্ট ব্রাঞ্চ অফ আর্চ অফ আওয়ার্ট আমরা বলি। আর নার্ভ সাপ্লাইয়ের মধ্যে এখানে হ্যাঁ আমরা জানি যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল যে নার্ভ সেটা সাবক্লাভিয়ান ভেসেলসের অ্যারাউন্ডে ওয়াইন্ড করে এবং সেটা কিন্তু এই যে এখান দিয়ে, এই যে এখান দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমরা দেখলাম। আর ভেইনে সুপিরিয়র, মিডল আর ইনফিরিয়র যে থাইরয়েড ভেইন আছে সেগুলো মিলিয়ে এখানে সাপ্লাই কিন্তু দিচ্ছে। আর 2% ইন্ডিভিজুয়ালে দেখা যায় রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কিন্তু অ্যাবসেন্ট থাকে আমরা জানি। আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইনজুরি হয় হোয়ার্সনেস অফ ভয়েস হয়। এবং এরপরে আসা যাক যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভগুলো ইউজুয়ালি এদের যে ব্রাঞ্চে সেগুলো পাস করে ইনফিরিয়র থাইরয়েড আর্টারির আশপাশ দিয়ে। আমরা একটা বিষয় মাথায় রাখবো যে আমাদের বেরিস লিগামেন্ট নামে একটা লিগামেন্ট আছে যেটাকে আমরা পোস্টিরিয়র সাসপেন্সরি লিগামেন্ট অফ থাইরয়েডও বলে থাকি। তো এই বেরিস লিগামেন্টটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটাকে ট্রাকিয়া, ক্রিকয়েড, কার্টিলেজ এগুলোর সাথে লাগাই রাখতে কিন্তু হেল্প করে। তো এই জায়গাটাতে আমরা যখন সার্জারির টাইমে গো থ্রু করার ট্রাই করি তখন কিন্তু রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হওয়ার একটা চান্স থেকে যায়। এবং আমরা জানি যে আমাদের কেন থাইরয়েড গ্ল্যান্ডটা ডিগ্লুটেশনের সাথে মুভ করে, বিকজ প্রিট্রাকিয়াল যে ফাসা এটা থাইরয়েড গ্ল্যান্ডে আসে, মানে থাইরয়েড গ্ল্যান্ডকে মানে সারাউন্ড করে রাখে এবং এই কারণে এরা থাইরয়েড গ্ল্যান্ড, ট্রাকিয়া এগুলোকে অ্যাটাচ করে রাখে বেরি লিগামেন্টের মতো, এবং এগুলো পরবর্তীতে যখন ডিগ্লুটেশন হয় তখন মুভ কিন্তু করে এগুলা। আচ্ছা, ইনভেস্টিগেশন কি কি করি আমরা? এক তো থাইরয়েড ফাংশন টেস্ট আমরা করতে পারি, এবং এটা ফার্স্ট ইনভেস্টিগেশন যেটা করা হয় থাইরয়েড ডিসঅর্ডারে T3, T4, TSH, তারপরে অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি যেগুলো আছে কোনো অটিমিউন ডিজিজ, গ্রেভ ডিজিজ বা হাচিমোটোস থাইরয়েডিটিস আছে কিনা এটা দেখার জন্য। যদি টিএসএইচ কম থাকে তাহলে আমরা জানি হাইপার, যদি বেশি থাকে তাহলে হাইপো। এটা আমরা গত ভিডিওতে পার্ট 1 ভিডিওতে আলোচনা করে আসছি। আমরা যদি ইউএসজি নেক করি তাহলে সেটা আমরা বিনাইন নাকি ম্যালিগনেন্ট এই জিনিসটার মধ্যে ডিফারেন্সিয়েট তো করতে পারবো। তা বাদে সোয়েলিংটা কেমন সেই জিনিসটা সম্পর্কে আমরা একটা আইডিয়া কিন্তু পাইতে পারি। বর্ডার কেমন, কেমন ক্যালসিফিকেশন আছে, ম্যাক্রো নাকি মাইক্রো, যদি ম্যাক্রো হয় তাহলে বিনাইন, যদি মাইক্রো ক্যালসিফিকেশন হয় ম্যালিগনেন্ট, যদি আমরা হাইপার ইকুইকুলেশন পাই তাহলে সেটা বিনাইন, বা যদি হাইপো পাই তাহলে ম্যালিগনেন্ট। সো যদি আমরা দেখি যে সার্ভাইকাল লিম্ফ নোড নর্মাল আছে তাহলে সেটা বিনাইন, বাট যদি অ্যাবনর্মাল হয়ে যায় তাহলে সেটা ম্যালিগনেন্টের দিকে আমাদের আইডিয়া দিতে পারে। যদি আমরা দেখি যে পেরিফেরাল মানে ভাস্কুলারিটি, তারপরে সেটা আমাদেরকে বিনাইনের দিকে সাজেশন দিবে। যদি দেখি ইন্টারনোডুলার ভাস্কুলারিটি অনেক বেশি বেড়ে গেছে, ম্যালিগনেন্টের দিকে আমাদের আইডিয়া দিতে পারে। সো এই সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইতে পারি। সোয়েলিংটা সলিড নাকি সিস্টিক এই সম্পর্কে আমরা আইডিয়া পাইতে পারি। এবং আমরা আসলে এখানে একটা ট্রায়ার্স স্কোরের কথা বলা হয়। এই ট্রায়ার্স স্কোরের সহযোগিতা আমরা Tier 1, Tier 2 এরকম বিভিন্ন ভাগে ভাগ করি। তো যদি Tier 1 হয় বিনাইন, এবং যদি Tier 5 হয় তাহলে হাইলি সাসপিশিয়াস। এবং সাধারণত আমরা বলি যে Tier 1, Tier 2 যেখানে সাসপিশিয়াস না ওখানে এফএনসির দরকার নেই, বাট তা বাদে কিন্তু আমার এফএনসি করতে হবে সাসপিশিয়াস হইলে। থাইরয়েড এফএনসি অ্যাকচুয়ালি আমরা কিভাবে করি? আমরা জানি যে এফএনসি হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডারের ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস, কিন্তু এটা ফলিকুলার অ্যাডিনোমা আর ফলিকুলার কার্সিনোমার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হলে আমাদের মাস্ট বায়োপসি করতে হবে। এবং এক্ষেত্রে আমরা এফএনসি করতে যে নিডেলটা ইউজ করি সেটা 23 থেকে 30 গজ এরকম হয়। আর আমরা যদি এফএনসির কথা বলি, এটা মানে তো হচ্ছে ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি, আর আরেকটা আছে FNNAC, এটা মানে ফাইন নিডেল নন অ্যাসপিরেশন সাইটোলজি। এটা হচ্ছে সুপারফিশিয়াল যদি সোয়েলিংস থাকে সেক্ষেত্রে এটা ইউজ করা যাইতে পারে। এবং থাইরয়েড এফএনসিকে আমরা রিপোর্ট করতে পারি ব্যাথেসডা ক্রাইটেরিয়া নামে একটা ক্রাইটেরিয়া আছে সেটার সহযোগিতাতে। আচ্ছা, থাইরয়েড স্ক্যান নামে একটা জিনিস আছে, এটা তোমরা জানো যে আমরা জানি যে TSH কমে যায় হাইপারথাইরয়েডিজমে, এটা তো আমরা জানি। তো সেই হাইপারথাইরয়েডিজমে কিন্তু আমরা এরকম থাইরয়েড স্ক্যান করতে পারি। রেডিও আমরা আয়োডিন 1, 2, 3 এটার থ্রুতে, মানে এটা আপটেক করলো কিনা থাইরয়েড গ্ল্যান্ডের যে নডিউলসগুলা এগুলো আপটেক করলো কিনা এই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করি। এবং যদি একটোপিক বা অ্যাপারেন্ট থাইরয়েড টিস্যু থাকে সেক্ষেত্রে আমরা থাইরয়েড স্ক্যান করতে পারি চেক করতে। তো
আমরা থাইরয়েড স্ক্যানে কি কি অ্যাবনর্মালিটি দেখতে পারি, যে দেখো কোল্ড নোডিউল মানে কি, ধরো এই যে একটা নোডিউল, এই যে একটা নোডিউল, তো দুইটা নোডিউলই রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্স, মানে ধরো আয়োডিন 123 বা টেকনিশিয়াম 99, এই জিনিসগুলোকে এটা মানে কোল্ড নোডিউল, এটা ম্যালিগনেন্সি হওয়ার চান্স কিন্তু বেশি। তার মানে বুঝতে পারছো তো বিষয়টা, কোল্ড নোডিউলে ম্যালিগনেন্সি হওয়ার চান্স বেশি, 20% চান্স থাকে ম্যালিগনেন্ট হওয়ার। বাট যেটা হাইপার ফাংশনিং, ধরো হাইপার ফাংশনিং বলতে বোঝাচ্ছি যে একটা নোডিউল, এই একটা ডমিনেন্ট নোডিউলই দেখা গেছে যে মানে সব আপটেক করে নিচ্ছে, মানে এটা অনেক হাইপার ফাংশনিং, তাই আপটেক করে নিচ্ছে আমাদের স্ক্যানের জন্য আমরা যে সাবস্টেন্সগুলো দিছি সেগুলোকে শুষে নিচ্ছে। তাহলে এই সলিটারি টক্সিক নোডিউল এটাকে আমরা বলতেছি, এটা হাইপার ফাংশনিং একটা নোডিউল এবং এটা সবকে আপটেক করে নিচ্ছে, এবং এটাকে আমরা হট নোডিউল বলি। এবং এটার ক্ষেত্রে দেখা যায় যে 4% ম্যালিগনেন্সির চান্স থাকে, ম্যালিগনেন্সির চান্স কিছুটা কম থাকে। আর গ্রেভস ডিজিজে যেটা হয় যে ডিফিউজ আপটেক হয়ে যায়, সব সব জায়গায় সমান সমানভাবে আপটেক হয়। থাইরয়েডাইটিসে হচ্ছে ডিফিউজ আপটেক কমে যায়, থাইরয়েডাইটিসে তেমন একটা আপটেক থাকে না, আপটেক কম থাকে। সেরকম বেশ কয়েকটা কথা মাথায় রাখলে এখানে হট নোডিউল আর কোল্ড নোডিউল কি আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। আচ্ছা, আমরা কন্ট্রাস্ট ইনহাস সিটি স্ক্যানও করতে পারি নেক এবং থোরাক্সে, সেটা তখনই করবো শুধু যখন রেট্রোস্টার্নাল গয়টার থাকবে, একেবারে স্টার্নামের পেছন দিয়ে চলে আসছে, এবং ম্যালিগন্যান্ট গয়টার যেটা অনেক লার্জ, সেক্ষেত্রে আমরা করতে পারি। আর আমরা হোল বডি আয়োডিন স্ক্যান করতে পারি হচ্ছে আফটার থাইরয়েডেক্টমি, কোন রিসিডুয়াল রিকারেন্ট ডিজিজ আছে কিনা ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে, মানে ফলিকুলার কার্সিনোমা, তারপরে প্যাপিলারি কার্সিনোমা, এবং আমরা হচ্ছে আরেকটা হার্টেল সেল কার্সিনোমা দেখার জন্য। আসলে এই ভিডিওটা যদি তোমার বুঝতে হয়, তোমার গত ভিডিওটা দেখে আসতে হবে, পার্ট 1টা দেখে আসবে, তাহলে এই ভিডিওটা ভালো বুঝবা। থাইরয়েডেক্টমি এটা নিয়ে আমরা কথা বলি যে আমরা কখন করি, যখন ক্যান্সার হয়েছে বা এফএনসি পজিটিভ হয়েছে, এবং আমরা থাই 3 থেকে 5 যেটা আমাদের অ্যাকচুয়ালি সাসপিশন জাগাইতে পারে ক্যান্সারের, সেইগুলো যদি থাকে। ক্লিনিক্যাল সাসপিশন আমরা কখন জাগাবো, এইজ বেশি এবং মেল সেক্স যদি থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ম্যালিগনেন্সির, যদিও থাইরয়েড ডিজিজগুলো মহিলাদের ক্ষেত্রে কমন, বাট ম্যালিগনেন্সির ক্ষেত্রে কিন্তু মেল সেক্স একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হইতে পারে। তার বাদে হার্ড ফিক্সড নোডিউল যদি আমি পাই, যে থাইরয়েডটা হার্ড হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, রিকারেন্ট লাইনজাল নার্ভ পালসি আছে, লিম্ফ্যাডেনোপ্যাথি, রিকারেন্ট সিস্ট নিয়ে প্রেজেন্ট করতেছে পেশেন্ট, টক্সিক অ্যাডিনোমা, অর্থাৎ দেখা যায় অনেক হাইপার অ্যাক্টিভ একটা নোডিউল আমরা পাচ্ছি, এবং প্রেশার সিমটম যদি থাকে, যে রেসপিরেটরি ডিস্ট্রেস প্রবলেম করতেছে, কসমেটিক পারপাসে আমরা করতে পারি, পেশেন্টের চয়েস আমরা করতে পারি, পেশেন্ট চাচ্ছে। আচ্ছা, তো থাইরয়েডেক্টমিকে আমরা বেশ কয়েকভাবে ভাগ করতে পারি, হেমি থাইরয়েডেক্টমি, টোটাল থাইরয়েডেক্টমি, সাবটোটাল থাইরয়েডেক্টমি, আর নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি, যেটাকে আমরা হার্টলে ডান হিল প্রসিজিয়ারও বলি, ডান হিল। হ্যাঁ, এই কথা ইম্পর্টেন্ট। এখন আসো, হেমি থাইরয়েডেক্টমি বলতে বোঝায় যে আমরা ধরো কি করছি, একটা লোব রিমুভ করছি, সো আমরা একটা লোব তো রিমুভ করছি, পাশাপাশি ইসমাসকেও রিমুভ করে দিছি, তাহলে এটা হচ্ছে হেমি থাইরয়েডেক্টমি। এটাতে রিকারেন্সের চান্স বেশি থাকে, যেহেতু থাইরয়েড টিস্যু থেকে যাচ্ছে, ফলে এখান থেকে পরবর্তীতে আবার গ্রো করে রিকারেন্স হইতে পারে। টোটাল থাইরয়েডেক্টমি মানে একেবারে পুরোটা ফেলে দিচ্ছে, এটা টোটাল থাইরয়েডেক্টমি। আর সাবটোটাল থাইরয়েডেক্টমি আর নিয়ার টোটাল আমাদের বুঝতে হবে। সাবটোটাল মানে আমি দুইটার ক্ষেত্রেই পুরা কাটি নাই, আমরা দুইটা থাইরয়েড থেকে আমরা বলি যে 4 থেকে 8 গ্রাম গ্ল্যান্ড আমরা রেখে দিছি বোথ সাইডে, 4 থেকে 8 গ্রাম। আমরা জানি টোটাল থাইরয়েডটা হচ্ছে 22 থেকে 25 গ্রামের মতো হয় ওয়েট, তো তার মধ্যে 4 থেকে 8 গ্রাম প্রতি লোবে আমরা রেখে আসছি। আর অপরদিকে নেয়ার টোটাল আমরা কি করছি, এক সাইড এবং ইসমাস পুরো তো কাটছি, বাট আর এক সাইডের লোবে আমরা হচ্ছে জাস্ট আমরা কিছু পরিমাণ টিস্যু কিন্তু রেখে আসছি, 8 গ্রামের মতো হয়তো বা আমরা টিস্যু রেখে আসছি। আচ্ছা, এই জন্য এখন হচ্ছে সব থেকে বেস্ট, ক্যান্সার হলে আমরা টোটাল থাইরয়েডেক্টমি করার কথা বলি, এটাতে রিকারেন্সের চান্স কম থাকে। অপরদিকে এইগুলোতে রিকারেন্সের চান্স মোটামুটি বেশি থাকে, এজন্য এখন আর করা হয় না। হ্যাঁ, আচ্ছা, এবং আমরা বলি যে রিকারেন্ট লাইনজাল নার্ভ ইনজুরি বা হাইপোপ্যারাথাইরয়েডিজম কেন হইতে পারে, কারণ অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, থাইরয়েডের পিছনে যেহেতু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকতেছে, ওইগুলো কেটে দিচ্ছি, 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তাহলে হাইপোপ্যারাথাইরিজম হইতে পারে, এবং সেগুলো সব ধরনের থাইরয়েডেক্টমি করতে গেলে এগুলো ইনসিডেন্স কিন্তু বেশি হবে। এবং আমরা জলস থাইরয়েড রিট্রাক্টর নামে একটা রিট্রাক্টর আছে, এটা কিন্তু আমরা ওপেন সার্জারির সময় এটা আমরা ইউজ করি, জলস থাইরয়েড রিট্রাক্টর, এবং পেশেন্টকে আমরা বলি রোজ বা বার্কিং ডগ পজিশন এভাবে শোয়াই, এখানে একটা মানে ব্লাডলেস ফিল্ম ক্রিয়েট করতে এরকম একটা মানে ল্যারিংসের রিজনটা এভাবে উপরে রাখা হচ্ছে। এটা গেল। আমরা কিন্তু ইএনটিতে রোজ পজিশনে বেশ কয়েকটা কথা বলছিলাম, যে অ্যাডেনয়েডেক্টমি, টনসিলেক্টমি, এগুলো আমরা রোজ পজিশনে করি, ইভেন ট্র্যাকিওস্টমি। আচ্ছা, এবং কলার ইনসেশন দেওয়া হয় এভাবে থাইরয়েডেক্টমির সময়, এবং এভাবে বাকি প্রসিজারগুলো এখানে বলা হয়েছে। যে স্ট্রাপ মাসেল থাকে, সেই স্ট্রাপ মাসেলগুলো আমরা সরাইছি, ভেসেলগুলো লাইগেশন করছি, মিডল থাইরয়েড বেইং সুপিরিয়র পোলস অফ ভেসেলস, তারপরে আমরা প্যারাথাইরয়েডকে লোকালাইজ করছি, থাইরয়েড গ্ল্যান্ডকে রিমুভ করছি, এবং পরবর্তীতে এবার হচ্ছে কি করছি, এটা আবার পরবর্তীতে ক্লোজ করে দিছি। কমপ্লিকেশন কি হইতে পারে সার্জারি থাইরয়েডেক্টমিতে, হেমোরেজ হইতে পারে,
এবং আমরা বলি প্রাইমারি হেমোরেজ যেটা ডিউরিং সার্জারি হবে, রিঅ্যাকশনারি যেটা ফিউ আওয়ার্স আফটার সার্জারি হতে পারে, আমরা বলি 4 থেকে 6 ঘন্টা পরে, এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয় সেটা একটু কম কমন, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ মোস্ট কমন বাট আননোটিসড। এবং এটা আমরা বলি যে ক্রিকোথাইরয়েড মাসেলকে যেহেতু সাপ্লাই দেয়, ফলে এখানে ইউনিল্যাটারাল হোর্সনেস অফ ভয়েস হইতে পারে, এবং বাইল্যাটারাল অ্যাসপিরেশন হইতে পারে, এবং এটা লাইফ থ্রেটিং না। বাট যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয় তাহলে পেশেন্টের অ্যাফোনিয়া, স্টাইডর এগুলো হইতে পারে, এবং লাইফ থ্রেটেনিং কিন্তু এটা। বাট হোর্সনেস হলে সেটা লাইফ থ্রেটেনিং না। পোস্ট অপারেটিভ রেসপিরেটরি ডিস্টেজও হইতে পারে, কারণ ল্যারিঞ্জিয়াল ইডিমা হইতে পারে, এটা মোস্ট কমন পোস্ট অপারেটিভ টাইমে। টিলসেন হেমাটোমা হইতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। রিঅ্যাকশনারি হেমোরেজের ফলে ওই মানে ট্রাকিয়াকে প্রেস করে একটা সোয়েলিং হইতে পারে ওই হেমাটোমার ফলে, ব্লাড কালেকশনের ফলে। এবং এর ফলে আমাদের কি করতে হবে, সুচার ওপেন করে ওই হেমাটোমাটা ইভাকুয়েট করতে হবে, এবং ব্লাড ভেসেলকে ওটিতে লাইগেট করে দিতে হবে। ল্যারিঙ্গো ম্যালাইসিয়া একটা কন্ডিশন হইতে পারে যে থাইরয়েড সোয়েলিং লং স্ট্যান্ডিং, থাইরয়েড সোয়েলিংকে আমরা যদি রিমুভ করতে যাই তাহলে ট্রাকিয়াল লিঙ্ক কলাপস করতে পারে, এবং এর জন্য আমার কি করতে হবে, ল্যারিংস, ব্রোকাল কর্ডস এগুলো সার্জারি আগে ভালো করে এক্সামিনেশন করে নিতে হবে। এবং বাইল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হইতে পারে, হাইপোপ্যারাথাইরোজম হইতে পারে সার্জারি 48 থেকে 72 ঘন্টা পরে, যদি আমরা গ্ল্যান্ডগুলো রিমুভ করে দিয়ে থাকি। কিলারেড রিকারেন্স এগুলো হইতে পারে। হাইপোপ্যারাথাইরোজম নিয়ে আমরা অনেক কথা বলছি, এবং সেক্ষেত্রে আমরা আর একটা কথা বলতে চাই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডসের ভাস্কুলারিটি লস্ট হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা ইনফ্যান্ট থাইরয়েড আর্টারি, এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সাপ্লাইও ইম্পর্টেন্ট। সো সেটা যদি দেখা যায় যে ইনজুরি হয়েছে, ফলে কি হবে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকলেও মানে আমরা কেটে ফেলিনি বাট আছে, তারপরে হাইপোপ্যারাথাইরোজম হচ্ছে, এবং সেক্ষেত্রে সিমটমস হচ্ছে 48 থেকে 72 ঘন্টা পরে অ্যাপিয়ার করে। ফার্স্টে পেরি ওরাল নামনেস হয়, মুখের আশপাশ দিয়ে নামনেস, তারপরে টিংলিং প্যারেস্থেসিয়া, অবশ হয়ে গেছে, টিটানি হইতে পারে। এই যে দেখো চবস্টিক সাইন নামে একটা সাইনের কথা বলি, এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হইতে পারে। চবস্টিক সাইন মানে হচ্ছে ফেশিয়াল মাসেলগুলো টুইচিং হয়ে গেছে। আমরা যদি এখানে ফেশিয়াল নার্ভের উপরে ট্যাপ করি, যে জায়গায় ফেশিয়াল নার্ভ থাকে, ফলে এরকম একটা টুইচিং হবে ফেশিয়াল মাসেলগুলোর। আর তারপর হচ্ছে ট্রৌশেই সাইন নামে একটা সাইন আছে, কার্পোপেটাল স্পাজম আমরা বলি, বা অবস্টেট্রিশিয়ান হ্যান্ডসও বলি। সেরকম সাইন্স পাওয়া যেতে পারে, এরকম একটা অ্যাপিয়ারেন্স হয়ে যাবে। তো নামগুলো একটু মনে রাখতে পারো, কার্পোপেটাল স্পাজম বা অবস্টেট্রিশিয়ান সাইন বা ট্রৌশেস সাইন বলি। তা বাদে দেখো আমাদের এখানে কি হইতে পারে, ডিফর্মিটি হইতে পারে, যে হ্যান্ডের স্পজম হয়ে যাবে যখন বিপি কাফ ইনফ্লেট করা হয়েছে সিস্টোলিক বিপির উপরে, এরকম টাইমে এরকম যদি করা হয়। এই যে এটা হচ্ছে এটাই আর কি ট্রোসিস সাইনে এটাই হয়, যে বিপি কাপ বেঁধে আমি হচ্ছে যখন করছি তখন এরকম হচ্ছে। নিউরোমাসকুলার হাইপার এক্সাইটেবিলিটির কারণে এরকম হয়, মেনলি হাইপোক্যালসিমিয়া যেহেতু হচ্ছে হাইপোপ্যারাথাইরোজমের কারণে, এই কারণে। এবং আমরা বলি যে সিমটমসকে আমার মনিটরিং করতে হবে, এবং সেরাম ক্যালসিয়াম লেভেলটা, তারপরে সেরাম প্যারাথাইরয়েড হরমোন লেভেল, এই জিনিসগুলো আমার একটু দেখতে হবে। আমরা যদি দেখি ক্যালসিয়াম 8 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে কমে গেছে, তাহলে আমার ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি দিয়ে দিতে হবে, এবং ওরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 দেওয়া যেতে পারে। আর মাইনর সিমটমস থাকলে যদি দেখি ক্যালসিয়াম ভালোই আছে, 8 মিলিগ্রাম পার ডেসিলিটার বেশি, তাহলে আমি ওরাল ক্যালসিয়াম এবং ওরাল ভিটামিন D3 দিলেই হবে। আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট আর তখন দেওয়া লাগবে না। যদি পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম হয়ে যায়, তাহলে আমার যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভালের কারণে হতে পারে, এটা খুব কম কেসেই হয়, এবং এটা সিমটমস অনেক বেশি লাস্ট করতেছে, 1 বছরের বেশি। তো সে সকল ক্ষেত্রে কিন্তু আমার মাথায় রাখতে হবে এটা পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম, এবং সেভাবে আমার ম্যানেজ করতে হবে। থার্ড ক্যান্সারের ইনভেস্টিগেশন অফ চয়েস আনডাউটেডলি এফএনএসি, এবং লিম্ফেটিক স্প্রেড হয় আমরা জানি কোনটা, ক্যাপিলারি। আর হেমাটোজেনাস মেইনলি লাংস, বোনস, এই সকল জায়গায় এটা মেইনলি হয় হচ্ছে আমাদের ফলিকুলার এর ক্ষেত্রে। এবং লিম্ফেটিক স্প্রেড লেভেল 6 লিম্ফ নোডসগুলো অ্যাফেক্টেড হয়, ডেলফিয়ান, সেন্ট্রাল কম্পার্টমেন্ট এগুলা, তার মধ্যে অন্য কম্পার্টমেন্টগুলোও হইতে পারে আস্তে আস্তে। আচ্ছা, আমরা দেখলাম থাইরয়েড গ্ল্যান্ডটা পালপেবল না, বাট আমরা লেভেল 6 লিম্ফ নোড ইনলার্জমেন্ট পাইছি, এবং এটা থাইরয়েড টিস্যু, সেখানে মানে মেটাস্টেসিস হয়েছে থাইরয়েড ক্যান্সারটা। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড পালপেবল না, বাট ওইখানে ল্যাটারাল অ্যাবেরেন্ট থাইরয়েড, মানে আমি লিম্ফ নোডে ইনলার্জমেন্ট পাইছি থাইরয়েড টিস্যুর কারণে, বাট আমি থাইরয়েড গ্ল্যান্ডটা সোয়েলড পাইছি না। এটা হচ্ছে থার্ড ইনসিডেন্টেলোমা, মানে থার্ড ইনসিডেন্টেলোমা যেটা, এটা মানে হচ্ছে ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়। আর ল্যাটারাল অ্যাবেরেন্ট থাইরয়েড যেটা, এটা তো বললাম যে ক্যান্সারটা দেখা গেছে যে অ্যাকচুয়ালি থার্ড গ্ল্যান্ডটা পালপেবল না, বাট ওটা পাওয়া গেছে লিম্ফ নোডে। আর থার্ড ইনসিডেন্টালোমা মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্যান্সারটা ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়েছে, কারণ সাইজটা খুবই ছোট, এফএনএসির কারণে সেটা হয়তো বা ডায়াগনোসিস হয়ে গেছে। এবং খুবই ইম্পর্টেন্ট যে আমরা অরফান অ্যানি আইড নিউক্লিয়াস পাই। অ্যাকচুয়ালি অরফান অ্যানি এবং তার কুকুর ছিল একজন, তার চোখের মধ্যে কোনো মানে গোল ছিল না, মানে শুধু সাদা, এরকম ছিল। ফলে এরকম অরফান অ্যানি মানে নিউক্লিয়াস আমরা পাই, এবং কফি বিন নিউক্লিয়াস আমরা বলতে পারি। এবং সাবোমা বডিস আমরা পাই,
এবং আমরা ইন্টারনিউক্লিয়ার ইনক্লিউশন বা আমরা সিউডো ইনক্লিউশন বলি। তাহলে এই ফাইন্ডিংসগুলো অরফাইনারি নিউক্লিয়াস, হিস্টোলজিক্যাল ফাইন্ডিং, সেগুলো আমরা প্যাথোলজিতে পড়ে আসছি। তো এই জিনিসগুলো আমরা কই পাবো? আমরা প্যাপিলারি কার্সিনোমাতে পাবো। এবং সাইমোমা বডিজ এক ধরনের কি ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন এটা তোমরা প্যাথোলজিতে পড়ে আসছো। ডিস্ট্রফিক প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন কি কি আছে? ডিস্ট্রফিক, মেটাস্টেটিক। আচ্ছা, সাইমোমা বডিজ আরও কোথায় কোথায় দেখা যায়? একটা তো প্যাপিলারি রেনাল সেল কার্সিনোমাতে পাওয়া যেতে পারে, তারপরে প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার, তারপরে সেরাস সিস্টেনোমা অফ ওভারি, মেনিনজিওম, এই সকল ক্ষেত্রে পাওয়া যেতে পারে সাইমোমা বডিজ ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ওকে, তারপরে আমরা হচ্ছে ক্যান্সারে মেইনলি থাইরয়েডেক্টমি করতে পারি এবং আমরা নেক ডিসেকশন করতে পারি, মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশন করতে পারি। আর নেক ডিসেকশনে আমরা কি করি না করি, নেক ডিসেকশনে আমরা হয়তো অনেক ভিডিওতে বলবো যে অ্যাকচুয়ালি আমরা লিম্ফ নোড ফেলে দিই, যে জিনিসগুলো মেটাস্টেসিস হচ্ছে সেগুলো ফেলে দিই। জাস্ট আমরা মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশনে কি করি, আমরা হচ্ছে গিয়ে ভাইটাল কিছু এক্সট্রা ইন্টারনাল জুগুলার ভেইন, স্টেনোক্লেডোমাস্টেড মাসেল, সেরকম বেশ কিছু জিনিসকে রেখে বাকি জিনিসগুলো ফেলে দিচ্ছি। এটা মডিফাইড নেক ডিসেকশন, মানে যে জিনিসগুলো ইনভলভ হচ্ছে লিম্ফ নোডগুলো ফেলে দিচ্ছি, নেক ডিসেকশন, নেক কাটতেছি, রাইট? আচ্ছা, এরপরে আসো আমরা কই চলে যাব? তাহলে ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা, এটা নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করছি অলরেডি, যা আগের ভিডিওতে আলোচনা করেছি ওইগুলো জানলেই হচ্ছে। লং স্ট্যান্ডিং মাল্টিনোডুলার গয়টার যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে তার ফলিকুলার কার্সিনোমা হতে পারে। ফিমেলদের ইউজুয়ালি বেশি হয় এটা। প্রেশার সিমটম হইলে ট্রাকেতে কমপ্লেক্স ক্লেস্টাইডর এবং রিটাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি করে হোয়াটসঅ্যাপ সব ভয়েস করতে পারে। আচ্ছা, এবং সার্জারি হেমিথাইরেক্টমি করবো, ফ্রোজেন সেকশন করবো যদি ক্যান্সার হয়। তাহলে হচ্ছে আমরা কি করব, তাহলে আমরা টোটাল করে ফেলবো বা কমপ্লিশন হেমিথাইরেক্টমি করে ফেলবো, বা আমরা টোটালটা করে ফেলবো। যদি অ্যাডিনোমা হয়, কারণ ফলিকুলার ক্ষেত্রে অ্যাডিনোমা নাকি হচ্ছে কার্সিনোমা সেটা আমরা করতে হলে কি করতে হবে, ফ্রোজেন সেকশন করে বায়োপসি করে আবার বুঝতে হবে। সেই জন্য আমি তখন অ্যাডিনোমা থাকলে কোনো ম্যানেজমেন্টের দরকার নেই। এবং এটার প্রগনোসিস অবশ্যই প্যাপিলারি থেকে কিছুটা কম, মানে খারাপ। হার্টেল সেল কার্সিনোমা একটা ক্যান্সার আছে, এটা অ্যাকচুয়ালি একটা সেপারেট ক্যান্সার। এটা আমরা বলি যে 6-7 ডিকেড অফ লাইফে হইতে পারে, এবং এখানে অক্সিফিলিক হার্টেল সেল, যেটা মাইটোকন্ড্রিয়া রিচ সেল, এটাতে হয় মেইনলি, এবং এটা অনেক বেশি অ্যাগ্রেসিভ ফলিকুলার থাইরয়েড ক্যান্সারের থেকে। এবং এটার ম্যানেজমেন্ট আমরা প্যাপিলারি ক্যান্সারের মতোই দিব, এবং এটার প্রগনোসিস খারাপ, বেশি বাঁচে না কিন্তু। আচ্ছা, হার্টেল সেলস কোথায় কোথায় পাওয়া যায়? হার্টেল সেল কার্সিনোমাতে পাওয়া যেতে পারে, হাশিমোটোস থাইরয়েডাইটিসে পাওয়া যেতে পারে, থার্ড লিম্ফোমাতেও পাওয়া কিন্তু যাইতে পারে। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এটাতে ওর্স প্রগনোসিস থাকে, লিস্ট কমন টাইপ। দেখো কি একটা অবস্থা, মানুষের গলার মধ্যে কি একটা ক্যান্সার হয়েছে, দেখেই ভয় লাগতেছে। এবং এটা সাধারণত 50-70 এর মাঝে বয়সে হয়ে থাকে। নেক সোয়েলিং থাকবে, র্যাপিডলি ইনলার্জড হবে সাইজে, কনসিস্টেন্সি খুবই হার্ড থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং মাল্টিনোডুলার গয়টারের একটা হিস্ট্রি থাকে পেশেন্টের, এবং মাল্টিনোডুলার গয়টারের হিস্ট্রি থাকলে মেইনলি ফলিকুলার হওয়ার চান্স বেশি, পরবর্তীতে অ্যানাপ্লাস্টিকও হইতে পারে, বাট মেইনলি ফলিকুলার হওয়ার চান্স বেশি। প্রেশার সিমটমসের মধ্যে ট্রাকিয়াকে কম্প্রেস করলে স্টাইডর, রিনাল ল্যারিঞ্জিয়ালকে ইনজুরি করলে সেটা হচ্ছে হোয়াটসেস করতে পারে। এরকম শক্ত টাইপের একটা থাইরয়েড সোয়েলিং আমরা আরেকটা জায়গায় পাইতে পারি, যেটাকে আমরা রিডিয়াস থাইরয়েডাইটিস বলতে পারি, যেখানে থাইরয়েড গ্ল্যান্ডের ফাইব্রোসিস হয়ে যায়, কিন্তু এটা কিন্তু একটা ইনফ্লামেশন, হ্যাঁ, ইনফ্লামেশন, নট ক্যান্সার। এবং এটা ডিস্টেন্ট মেটাস্টেসিস লাঙে হইতে পারে। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার ক্ষেত্রে আমরা এফএনএসি করতে পারি, এবং সেক্ষেত্রে যদি এটা ভালো না হয় তাহলে আমরা কোর বায়োপসি করবো, ইউএসজি গাইডেড কোর বায়োপসি। আচ্ছা, থাইরয়েড লিম্ফোমা হচ্ছে লং স্ট্যান্ডিং হাশিমোটোস থাইরয়েডাইটিস যাদের আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে, এবং এটা এক ধরনের আমরা বলি যে নন হজকিন্স লিম্ফোমা, ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা আর কি। এবং থাইরয়েড সোয়েলিং হবে। তারপরে বি সিমটম, যেটাকে আমরা বলি বি সিমটমস মানে কি কি, ওয়েট লস, ফিভার, নাইট সোয়েটস, ইচিং। হ্যাঁ, ওয়েট লস, ফিভার, নাইট সোয়েটস, ইচিং। সো এই সিমটমসগুলো থাকবে, আমরা কোর বা ট্রু কাট বায়োপসি করতে পারি। কারণ এফএনএসি মনে রাখবা, একটা কথা মনে রাখবা যে আমাদের লিম্ফোমার ক্ষেত্রে কখনো এফএনএসি কিন্তু কার্যকর না বললেই চলে। আমরা ইউজুয়ালি লিম্ফোমার ক্ষেত্রে বায়োপসি করি সবসময়, যত যে জায়গায় লিম্ফোমা হোক, এবং আমরা কেমোথেরাপি দিয়ে ম্যানেজ করি এখানে, ডিটক্সিম্যাব, সাইক্লোফসফামাইড, তারপর হচ্ছে আমরা বেশ কয়েকটা প্রেডনিসোলন বা এরকম কয়েকটা ড্রাগের নাম একটু মনে রাখলে যে এইগুলো আমরা ইউজ করতে পারি। আর চপ দিয়ে মনে রাখা যেতে পারে কেমোথেরাপিতে, কেমোথেরাপি ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। এবং শুধু রিকারেন্ট ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে হয়তো আমরা সার্জারির দিকে যাইতে পারি। মিডিলারি থাইরয়েড কার্সিনোমা, এখানে আমরা জানি এই ক্যান্সারটা প্যারাফলিকুলার মানে প্যারাফলিকুলার বা সিসেল থেকে আসে, এবং ক্যালসিটোনিন এটা রিলিজ করে, কার্সিন ইমব্রায়োনিক অ্যান্টিজেন রিলিজ করতে পারে, সেরকম বেশ কিছু জিনিস রিলিজ করে। এবং আমরা জানি নিউরাল ক্লেস সেল থেকে এটা প্যারাফলিকুলার সি সেলটা আসে। এরা ফ্যামিলিয়াল হইতে পারে, ফ্যামিলিয়াল অতটা কমন না, বাট ফ্যামিলিয়াল হইতে পারে, স্পোরাডিকও হইতে পারে মোস্ট কমনলি, এবং 40 থেকে 60 বছরের মাঝে বেশি হয়। এবং এরা থাইরয়েড সোয়েলিং রিপ্রেজেন্ট করবে। অ্যাটিপিক্যাল সিমটমস থাকে, যেমন ডায়রিয়া থাকতে পারে, কারণ এরা সেরোটোনিন রিলিজ, মানে সেরোটোনিন এখান থেকে আসতে পারে হরমোন থেকে, এবং কুশিং সিনড্রোম করতে পারে, এসিটিএস রিলিজের কারণে, ফ্লাশিং হিস্টামিন রিলিজের কারণে হতে পারে, মুখ লাল হয়ে গেছে, রাইট? সেরকম কিছু অ্যাটিপিক্যাল সিমটমস মেডুলারি করতে পারে। এফএনএসি দিয়ে আমরা করবো ডায়াগনোসিস, এবং এরা
হেমাটোজেনাস রুটে স্প্রেড হয়ে লিভারে এবং ডেলফিয়াল লিভ রোডে স্প্রেড হতে পারে ল্যাম্ফিটিকের থ্রুতে। আচ্ছা, এই কথাটা আমরা জানলাম এবং আমরা ক্যালসিটোনিন, কার্সিনিমিক অ্যান্টিজেন এগুলোর লেভেলটা একটু দেখতে পারি। তো এই জিনিসগুলো আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং যদি এমন হয় ফিওক্রোমোসাইটোমা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ম্যানেজ করে তারপর কিন্তু মিডুলারি থাইরয়েড কার্সিনোমা ম্যানেজ করতে হবে। এবং যদি হাইপারপ্যারাথাইরিজম থাকে দুইটা একসাথে ম্যানেজ করতে হবে। সো এরকম বেশ কিছু কথা। এখন দেখো সবগুলো একটু চার্ট করা হয়েছে যে মোস্ট কমন প্যাপিলারি এবং লিস্ট কমন অ্যানাপ্লাস্টিক। এটা রেডিয়েশন, থাইরোগ্লোসাল সিস্ট, হাসিমোটোস থাইরয়েডিস এগুলো রিস্ক ফ্যাক্টর প্যাপিলারির ক্ষেত্রে। ফলিকুলার সেল থেকে অরিজিন হয় থাইরয়েড গ্ল্যান্ডের এবং এরা লিম্ফেটিক মেটাস্টেসিস হয় এবং এরা বেস প্রোগনোসিস। অরফান আই নিউক্লিয়াই এবং স্যামোমা বডিস, ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি আমরা পাইতে পারি। ফলিকুলার ক্যারসিনোমাতে আয়রন ডেফিসিয়েন্সি, মাল্টিনিউডুলার গয়টা এগুলো রিস্ক ফ্যাক্টর। তারপরে মাল্টিনিউডুলার গয়টার অ্যানাপ্লাস্টিকের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হইতে পারে। এটা ফলিকুলার সেল থেকে আসে। আর হেমাটোজেনাস রুটে স্প্রেড হয় মেইনলি বোন, এগুলোতে লাং। এবং এই জায়গায় ফলিকল প্রোগনোসিস আমাদের প্যাপিলারি থেকে খারাপ, মর্টালিটি প্যাপিলারি থেকে বেশি। এবং এই জায়গায় হিস্টোপ্যাথোলজিতে আমরা ফলিকল দেখতে পারি আর কি, নোটেবল কোনো ফাইন্ডিংস নেই। মেডুলারি কার্সিনোমা প্যারাফলিকুলার সি সেল থেকে আসে যেটা নিউরাল ক্রেজ ডেরিভেটিভ এবং নিউরাল ক্রেজ সেল থেকে আসে এবং মেটাস্টেসিস লিম্ফেটিক হেমাটোজেনাস দুই রুটেই হইতে পারে। আচ্ছা, লিম্ফেটিক হইলে লেভেল 6 লিভ নোড বা ডেলফিয়ান, আর যদি হচ্ছে হেমাটোজেনাস লাং বোনস এগুলা। আর আমরা বলি যে অ্যামাইলয়েড পাইতে পারি আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে। এবং এখানে ফলিকুলার সেল থেকে আসে এদের মেটাস্টেসিস দুই রুটে হতে পারে লিম্ফেটিক আর হেমাটোজেনাস। এবং এখানে পোস্ট প্রোগনোসিস আমরা বলি অ্যানাপ্লাস্টিক, খুবই ডেঞ্জারাস। এটার সাথে ডিডিহি ডিডেলস থাইরয়েডাইটিস অনেক শক্ত থাকে। আচ্ছা, ম্যানস সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে। এটা বলতে কি বোঝায় যে এটাকে ওয়েরমার সিনড্রোমও বলা হয়। ম্যান শব্দটা আসছে ম্যানিন জিন ক্রোমোজোম 2-তে। এটাতে ঝামেলার কারণে এরকম হয়। এখানে 3টা পিস পাওয়া যায়। পিটুইটারি অ্যাডিনোমা থাকে পার্সেন্টার, পোল্যাক্টিনোমা আমরা একে বলতে পারি। পিটুইটারি ওই গ্ল্যান্ডের ওখানে প্যারাথাইরয়েড অ্যাবনর্মালিটিস থাকে এবং তা বাদে প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমার থাকে। তাহলে এবং এটার মধ্যে প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমার মধ্যে ইনসিলোনোমা হইতে পারে। সো এই জিনিসটা আমরা একটু জানলাম। তার মানে এই 3টা পি মনে রাখবা যে পিটুইটারি অ্যাডিনোমা, প্যারাথাইরয়েড অ্যাবনর্মালিটিস, প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমার, তারপরে কোলাজিনোমা, তারপরে অ্যাডেনোকর্টিক্যাল টিউমার্স মানে অ্যাড্রেনোকর্টিক্যাল টিউমার যেটা, তারপরে থাইমিক টিউমার, এই জিনিসগুলোও কিন্তু আমরা পাইতে পারি। এগুলো ম্যান সিনড্রোমের মধ্যে পড়ে। এটা ম্যান 1, রাইট? আর ম্যান 2 সিনড্রোম এখানে হচ্ছে মেইনলি এটার মধ্যে বিভিন্ন টাইপ আছে, এগুলো আমাদের জানার দরকার নেই। বাট ম্যান 2 সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, এটা একটু জানতে পারো। হাউএভার ম্যান 4 সিনড্রোম নামে একটা সিনড্রোমও কিন্তু আছে। তাহলে আমরা বেশ কিছু জিনিস দেখলাম। এবং এখানে পিটুইটারি অ্যাডিনোমা, প্যারাথাইরয়েড অ্যাডিনোমা, রেনাল টিউমার, অ্যাড্রেনোকর্টিক্যাল টিউমার এই জিনিসগুলো থাকতে পারে। ইমব্রায়োলজি নিয়ে যদি কথা বলি, আমরা জানি যে আমাদের ফোরামেন সিকাম যে থাকে টাঙে, অর্থাৎ এই যে টাং যদি হয় তাহলে এখানে ফোরামেন সিকাম থাকে সালকাস টার্মিনালিসের এই জায়গাটি দিয়ে। তাহলে ফোরামেন সিকাম থেকে এটা ডেভেলপ করে থাইরোগ্লোসাল ডাক্ট হয় এবং এখান থেকে আস্তে আস্তে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করতে থাকে। তো যদি থাইরোগ্লোসাল ডাক্ট বা ট্রাকটা কোনো জায়গায় থেকে যায় তাহলে ওই জায়গাটাতে একটা সিস্ট হতে পারে, থাইরোগ্লোসাল সিস্ট। আর আরেকটা টার্ম আছে লিঙ্গুয়াল থাইরয়েড, সেটা মানে হচ্ছে যে এরা টাঙের মধ্যে রয়ে গেছে, আনডিসেন্ডেন্ট থাইরয়েড টিস্যু, ঠিক আছে। আর এরা পারসিস্টেন্ট থাইরোগ্লোসাল ট্রাক এবং এরা জাস্ট বিলো টাং থাকবে। এরা সাব হাইড রিজনে মোস্ট কমনলি থাকে এবং এরা সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করবে। আমরা যদি টাং লিফটের মানে কি বলে যে কমপ্লেন হচ্ছে টাং লিফট আপ করলে অনেক একটা সোয়েলিং প্রকাশ পাচ্ছে এবং এখানে মিড লাইন নেক সোয়েলিং এবং যেটা ডিগ্লুটেশনের সাথে মুভ করে এবং আমরা দেখবো যে প্রোট্রুশন অফ টাঙের সাথে লিফট করে। বাট এখানে হচ্ছে টাংটা উপরে উঠাইলে হচ্ছে মেইনলি এটা আমরা সোয়েলিংটা দেখতে পাই। আর এখানে টাং বের করলে, প্রোট্রুট করলে এবং ডিগ্লুটেশন এই দুইটার সাথে এটা মুভ করবে। আমরা এফএসসি করে থাইরয়েড টিস্যু দেখতে পারি, আমরা ইউএসজি নেক করে নর্মাল থাইরয়েড টিস্যু এর জন্য চেক করতে পারি। সার্জারির আগে আমরা জানি একটি ইউএসজি করে নিই। থাইরোগ্লোসাল সিস্টের জন্য আমরা এফএনসি করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে আমরা সিস্টাঙ্ক প্রসিজারের থ্রুতে আমরা জানি আমরা অপারেশন করি যেখানে আমরা সিস্টে রিমুভ করি, থাইরোগ্লোসাল সিস্টা হাইওয়েট বোনের পার্ট রিমুভ করি, স্পেশালি সেন্ট্রাল পার্ট, তারপরে বেস অফ দ্য টাং পর্যন্ত ট্রাকটাও রিমুভ করে দিই। ইনসিশন ড্রেনেজ করা লাগবে যদি থাইরোগ্লোসাল ফিস্টুলা হয়। সেক্ষেত্রে কি আমরা ইনসিশন ড্রেনেজ করবো? আচ্ছা, হচ্ছে যে না, থাইরোগ্লোসাল ফিস্টুলা হওয়ার জন্য কিন্তু মানে আমরা যদি ইনসিশন ড্রেনেজ করি তাহলে থাইরোগ্লোসাল ফিস্টুলা হতে পারে। সো এই জিনিসটা আর কি আমরা একটু মাথায় রাখবো যে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ যদি আমরা করতে যাই তাহলে থাইরোগ্লোসাল ফিস্টুলার একটা চান্স থাকে। আচ্ছা, এখন আসো যে আমরা কমপ্লিকেশন কি, একটা হচ্ছে থাইরোগ্লোসাল ফিস্টুলা,
আর এটার অপারেশনের সিস্টেম অপারেশন করে এটা কারেক্ট করতে হবে। প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা হইতে পারে লং স্ট্যান্ডিং কেসে, যাদের থাইরোগ্লোসাল সিস্ট অনেক দিন ধরে আসে। আর যেটা লিঙ্গুয়াল থাইরয়েড, এক্ষেত্রে আমরা এক্সিশন করে দিব। এক্সিশন করে আমার যেহেতু এটা ধরো থাইরয়েড টিস্যু ছিল যেটা ডিসেন্ড করে নাই থাইরয়েড গ্ল্যান্ডে, তখন আমার যদি এটাই একমাত্র থাইরয়েড টিস্যু হয়, কারণ থাইরয়েড গ্ল্যান্ডটা ডেভেলপ করে নেকে যায়ই নেই, তাহলে সেক্ষেত্রে আমি থাইরক্সিন সাপ্লিমেন্টেশন, লিভোথাইরক্সিন সাপ্লিমেন্টেশন দিব লাইফ টাইম। এবং থাইরোগ্লোসাল ফিস্টুলাটা মিড লাইনে থাকে। ব্রাঙ্কিয়াল যে ফিস্টুলা সেটা হচ্ছে লোয়ার অন থার্ড অ্যালং স্টার্নোক্লেডোমাস্টয়েড থাকে। সো ব্রাঙ্কিয়াল ফিস্টুলার সাথে আমরা একটু ডিফারেন্সিয়েট করলাম। এবং থাইরোগ্লোসাল ফিস্টুলা অলওয়েজ অ্যাকোয়ার্ড হবে, বাট ব্রাঙ্কিয়াল ফিস্টুলাতে আমরা বলি কনজেনিটাল। থাইরোগ্লোসাল সিস্ট কনজেনিটাল, বাট ফিস্টুলাটা কিন্তু দেখা গেছে যে আয়োট্রোজেনিক কারণে, ডক্টরের এর অপারেশনের ভুলের কারণে এরকম হইতে পারে, ইনকমপ্লিট সিস্টাঙ্ক অপারেশনের কারণে হইতে পারে। হাইপারথাইরয়েডিজম মানে কি, এটা নিয়ে যত কথা বলা দরকার মোটামুটি সব কিছুই বলা হয়েছে, এবং এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আসলে আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করছি, আমরা যেটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে থাইরয়েড স্ট্রক। সো হোয়াট ইজ থাইরয়েড স্ট্রক? এটা হচ্ছে আনকন্ট্রোল থাইরয়েডক্সিকোসিস, এবং এটা হুট করে হইতে পারে কখন, যখন পেশেন্টকে ইনঅ্যাডিকুয়েটলি প্রিপেয়ার করা হয় নাই, এবং মানে ধরো অপারেশনের জন্য অপারেশন করতে নিয়ে গেছে বাট ইনঅ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড, বা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা এফএনএসি করছে এবং তার থ্রুতে হয়ে গেছে, বা সার্জিক্যাল ট্রমার কারণে, অ্যানেস্থেটিক এজেন্টের কারণে এগুলো হতে পারে। ফিচার কি, পেশেন্ট অনেক বেশি ডিহাইড্রেটেড থাকবে, হাইপার থার্মিয়া থাকবে, অনেক বেশি টেম্পারেচার থাকবে, হাইপারটেনসিভ ক্রাইসিস থাকতে পারে, এবং প্যালপিটেশন থাকবে, এবং যার ফলে অ্যারিথমিয়া হতে পারে, যেটা অ্যারিথমিয়ার কারণে ডেথ হয়ে যেতে পারে। সো এই জন্য আমার অ্যাগ্রেসিভ আইভি ফ্লুইড থেরাপি দিতে হবে, এবং ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য আমি এটা করতেছি, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস যাতে না হয় কিডনিতে। এবং আমরা বলি যে হাইপারথার্মিয়া ম্যানেজমেন্টে আমরা কোল্ড ফ্লুইড বা প্যাক্স দিতে পারি, আইভি স্টেরয়েড অ্যান্টিবায়োটিক দিতে পারি, এবং বিটা ব্লকার দিতে পারি, কারণ তার প্যালপিটেশন কন্ট্রোল করার জন্য প্রোপাইল থাইরোসিল বা কার্বিমাজল ড্রাগগুলো দেওয়া যেতে পারে, এবং অ্যাসপিরিন আমরা অ্যাভয়েড করতে হবে, কারণ এটা কন্ডিশনটাকে আরও ওরসেন করে। সো আমরা গ্রেভস ডিজিজে এরকম থাইরয়েড স্ক্যানে পাইতে পারি, আমরা গ্রেভস ডিজিজে ডার্মোপ্যাথি পাই, আমরা জানি আরও অনেক ফিচার্স থাকে। এবং আমরা জানি এখানে বেশ কিছু সাইন পাই, যে ভোন গ্রাফের সাইন আমরা পাইতে পারি, যেরকম আমরা লিড ল্যাগ বলি, তারপরে ড্যালি রিম্পল সাইন পাই, যেটাকে লিড রিট্রাকশন বলি। হ্যাঁ, এগুলো সাধারণত মুলার মাসেল এর স্পাজমের কারণে হয়। সো কি কি আই সাইন পাই গ্রাফস ডিজিজে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ভন গ্রাফি সাইন হচ্ছে লিড ল্যাগ, যেটা লিড ল্যাগ মানে তো বুঝছো, যে উপর তাকাইতে বলবো নিচে তাকাইতে বলবো, তো এইভাবে দেখা যাবে যে তার আপার লিডটা ঠিকঠাক নিচে নামতেছে না, মানে ঠিকঠাক নিচে নামতেছে না বলতে নিচে নামে আর উপরে উঠতেছে না, মানে অ্যাবনর্মাল আছে আর কি। লিড ল্যাগ, যেটা লিড রিট্রাকশন মানে হচ্ছে আপার স্কেলারে ধরো দেখা যাচ্ছে এটা। আর তা বাদে জ্যাফরয় সাইন মানে হচ্ছে যে ফোরহেডে রিঙ্কলিং অ্যাবসেন্ট থাকে। মুইবাস সাইন মানে হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস্ট হয়ে গেছে। আমি বলবো আপনি দূরে তাকান, হুট করে চোখের সামনে আঙুল দিয়ে বলবো আমার হাত আঙুলের দিকে তাকান এখন, তো দেখা যাবে সে অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস্ট। এবং স্টিল ওয়ার্ক সাইন মানে কি, ব্লিঙ্কিং, হুটহাট ইনফ্রিকুয়েন্ট, বারবার মানে ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং, বা ইনফ্রিকুয়েন্ট মানে কি, মানে তাকায় আছে, সরি ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং মানে হচ্ছে তাকায় আছে, সে চোখের পর্দা ফেলতেছে না, এটাকে বলি আমরা ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং বা স্টারিং লুক, তাকায় আছে এক দৃষ্টিতে। মুলার্স মাসেল যেটা, এটা জানি আমরা আমাদের অটোনমিক একটা কম্পোনেন্ট, ঠিক আছে। মুলার্স মাসেল হচ্ছে অটোনমিক কম্পোনেন্ট অফ, আমরা বলি লোয়ার পালপেব্রাল, সরি লিভেটার পালপেব্রাল সুপিরিয়রিস। তো লিভেটার পালপেব্রাল সুপিরিয়রিস যে মাসেল, ওটার অটোনমিক একটা কম্পোনেন্ট হচ্ছে মুলার মাসেল। এফএনএসি করবো আমরা, করে আমরা হচ্ছে কি পাইতে পারি, আমরা কলয়েডের স্ক্লপিং অফ কলয়েড, টল কলাম এবং বিশেষ ফাইনিং পাইতে পারি। এগুলো আমাদের জন্য জানাটা অতটা ইম্পর্টেন্ট না। তো সার্জারি লাগবে যদি অনেক বেশি আইসাইন্স থাকে, তাহলে আমার সার্জারি মানে ড্রাগ থেকে সার্জারিতে আমি শিফট করতে পারি, সার্জারির দরকার হইতে পারে। ওকে, তবে রেডিও আয়োডিন অ্যাবলেশন আমি দিতে পারবো না, এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এটা আইসেনকার মানে খারাপ করবে। সার্জারি কি করলে কি করবো, টোটাল থাইরয়েডেক্টমি করবো। প্লামার ডিজিজ নামে একটা কথা আছে, এটা মানে হচ্ছে টক্সিক নোডুলার গয়টার, যেটা এবং এটা ফিমেলদের অবশ্যই বেশি হবে। মাল্টিপল হট এবং কোল্ড নোডিউলস আছে, অর্থাৎ দেখো কিছু জায়গায় কোল্ড নোডিউল আছে, আবার কিছু জায়গায় হট নোডিউল আছে। হট এবং কোল্ড নোডিউল কিন্তু মাল্টিপল জায়গায় আছে, মাল্টিপল হট কোল্ড নোডিউলস। আর সিঙ্গেল হট নোডিউল অনেক বেশি আপটেক করে নিয়েছে, এটা হচ্ছে হট নোডিউল, এবং এটা সিঙ্গেল হট নোডিউল। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম। এবং ম্যানেজমেন্ট কি, ড্রাগস দিব, টোটাল থাইরয়েক্টমি ড্রাগস দিব, সেটা কাজ না করলে টোটাল থাইরয়েক্টমি করবো। আর যেটা হচ্ছে সলিটারি টক্সিক নোডিউল, এটাতে আমি ড্রাগস দিব, তা বাদে হচ্ছে এখানে রেডিও আয়োডিন অ্যাবলেশনও করতে পারি কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, হাইপোথাইরয়েডিজম নিয়ে আর কোনো কথা এখানে বলার দরকার নাই, আমরা যথেষ্ট বলে আসছি। ডি কুয়েরভান বা গ্রানুলোমেটাস থাইরয়েডিটিস বা ভাইরাল থাইরয়েডিটিস বলা হয়, মানে পোস্ট ভাইরাল এটা হইতে পারে, এটা আমরা জানি। এটা ম্যানেজমেন্ট সিমটোমেটিক এবং স্টেরয়েড দিতে পারি আমরা। পোস্টপার্টাম থাইরয়েডিটিসও হইতে পারে, ইউজুয়ালি
প্রেগনেন্ট মানে ডেলিভারি করে, বাচ্চার ডেলিভারির পরে 2 থেকে 12 মাস পরে এরকম হতে পারে, এবং সেক্ষেত্রে হাসিমোটোস থাইরয়েডিসের মতো ফিচার্স হবে, অ্যান্টিটিপিও অ্যান্টিবডি পজিটিভ থাকবে। আচ্ছা, এটা আমরা জানলাম, এবং সেক্ষেত্রে আমরা হাইপোথাইরয়েডিজমকে কারেকশন করতে হবে। রিডেল থাইরয়েডিস মানে কি? এটা মানে হচ্ছে যে ফাইব্রোসিস হয়ে যায় উইদিন দ্য গ্ল্যান্ড, এরকম হতে পারে, ফলে পেইনলেস ইনলার্জমেন্ট অফ গ্ল্যান্ড হবে, এবং উডি হার্ড বা রক হার্ড একটা গ্ল্যান্ড আমি পাবো, এবং এখানে প্রেশার সিমটমস করতে পারে। এবং সেক্ষেত্রে এটা ডিডি হচ্ছে অ্যানাপ্লাস্টিক ক্যান্সার, ওইটাতেও খুব শক্ত থাকে, এবং স্টেরয়েড এবং ট্যামোক্সিফেন দিয়ে আমি ট্রিটমেন্ট করতে পারি, আল্ট্রাসাউন্ড গাইডেড কোর বায়োপসি করে আমি ডায়াগনোসিস করতে পারি। তার মানে হাসিমোটোস থাইরয়েডিসটা পেইনলেস তো থাকবে, হাইপারথাইরয়েডিজম শুরুতে থাকলেও পরবর্তীতে কিন্তু প্রলংড হাইপোথাইরয়েডিজম থাকে। সো আমরা দেখবো যে হাসিমোটোস থাইরয়েডিসে শুরুতে একটু হাইপারথাইরয়েডিজম থাকলেও পরে কিন্তু প্রলংড হাইপোথাইরয়েডিজম থাকবে, কারণ হাসিমোটোস থাইরয়েডিস মোস্ট কমন কজ অফ হাইপোথাইরয়েডিজম। আর ডি কোয়েরভান যে থাইরয়েডিস, সেটাতে হাইপারথাইরয়েডিজম ফার্স্টে একটু থাকলেও পরে হাইপোথাইরয়েডিজম এবং স্পন্টেনিয়াস রিকভারিও হয়ে যায়। সো ডি কোয়েরভান যেটা, এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনকে ফলো করে পরে হয়, এবং এটা পেইনফুল হয়। আর রিডেল থাইরয়েডিস যেটা, এটা পেইনলেস থার্ড গ্ল্যান্ড পাই আমরা। আচ্ছা, গয়টার মধ্যে ডিফিউজ আছে, যেটা আয়োডিন ডেফিসিয়েন্সি, প্রেগনেন্সি, পিউবার্টি, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে হয়, বা হাসিমোটোস থাইরয়েডিস, গ্রেভ ডিজিজ, এগুলোর কারণে হতে পারে। যদি আনট্রিটেড থাকে তাহলে মাল্টি নোডুলার গয়টার কিন্তু সেখানে হতে পারে ডিফিউজ গয়টার থেকে। এবং মাল্টি নোডুলার গয়টার আমরা বলি লং স্ট্যান্ডিং আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হয়, মাল্টিপল নোডুলস থাকে। আচ্ছা, ডমিনেন্ট নোডুল কাকে বলে? সিঙ্গেল একটা পালপেবল নোডুল, এবং রেস্ট অফ দ্য গ্ল্যান্ড পালপেবল। আর আইসোলেটেড নোডুল সিঙ্গেল পালপেবল নোডুল এবং রেস্ট অফ দ্য গ্ল্যান্ড পালপেবল না, ঠিক আছে। আর মাল্টিপল নোডুলস মানে মাল্টি নোডুলার, এটা একটু জানলাম। তো ডমিনেন্ট আর আইসোলেটেড নোডুল মানে বুঝছো। থাইরয়েড সুইনিংয়ে রিস্ক অফ ম্যালিগনেন্সি আমরা বলি যে যেগুলো সলিড সুইনিং, এগুলা সিস্টিকের থেকে বেশি রিস্ক। আর থাইরয়েড সুইনিংয়ে যদি মেইলের থাইরয়েড সুইনিং থাকে, মেইলের থাইরয়েড সুইনিং হয়েছে মানে সেটা ক্যান্সার হওয়ার চান্স বেশি। বাট ফিমেইলে দেখা যায় যে থাইরয়েড সুইলিং হইলেই যে ক্যান্সার এমন না, মানে আশা করি বুঝতে পারছো। বাট এমনিতে ওভারঅল থাইরয়েড সুইলিং ফিমেলেই বেশি হয়, বাট মেইলে হইলে সেটা আমাদের সাসপিশন জাগাইতে পারে যাতে সেটা ক্যান্সার হইতে পারে। রেট্রোস্টেরল গয়টার কি জিনিস সেটা আমি বলে আসছি, এবং এক্ষেত্রে একটা সাইন আছে পেম্বারটন সাইন, এটা তোমরা জানো, হাত উঁচা করলে সায়ানোসিস পাওয়া যায়। এবং এক্ষেত্রে আমরা কি কি করতে পারি সেটা বলা আছে। এবং দেখো আমরা অনেক সময় রেডিওলজিতেও দেখতে পারি যে আসলে স্টারনামের পেছন দিয়ে চলে আসছে থাইরয়েড গ্ল্যান্ড, রেট্রোস্টেরাল গয়টার, এবং সেক্ষেত্রে আমরা মিডিয়ান স্টার্নোটমি করে স্টারনামের ওই জায়গায় ইনসিশন দিয়ে আমরা কি করতে পারি যে এটা ট্রিট করতে পারি। তবে সবসময় এটা লাগবে না, নর্মালি আমরা নেকের রুটে গয়টারটাকে রিমুভ করতে পারি। থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি থাইরয়েড কার্টিলেজের উপরের দিকেই থাকতেছে, মানে যদিও থাইরয়েড কার্টিলেজের উপরে না, মানে একটু নিচের দিকে থাকে, বাট ওইটার সাথে বা ওটার সামনের দিকে একটা থাকে, এই জন্য এটাকে ওই নাম অনুযায়ী আমরা এটা ইউজ করতে পারি। এটা এই শেপটা একটা গ্ল্যান্ড, বাটার শেপ, একটা গ্ল্যান্ড বাটারফ্লাই শেপ। এবং আমরা জানি যে ট্রাকিয়ার সাথে এরা বেরিস লিগামেন্ট দিয়ে, বা যে বেরিস লিগামেন্ট অ্যাকচুয়ালি কন্ডেনসেশন অফ প্রিটেকাল ফাসা, যেটা সহযোগিতাতে থাকে, এবং এই কারণে ডিগ্লুটেশনের সাথে মুভ করে। বেরিস লিগামেন্ট এখানে ইম্পর্টেন্ট, যেটাকে পোস্টেরিয়র সাসপেন্সরি লিগামেন্ট অফ থাইরয়েড আমরা বলি, সুপিরিয়র ইনফার্ট থার্ড আর্টারি এবং আর্টেরিয়া থার্ড ইমা, এগুলা। এবং নার্ভ সাপ্লাই ডিকাইল ল্যারিঞ্জিয়াল নার্ভ আমরা বলি, এটা যদি ইনজুরি হয় হোর্সনেস অফ ভয়েস হতে পারে। এবং এটা আমরা বলি যে ভ্যাগাস নার্ভের ডাইরেক্ট কন্টিনিউশন ডিকাইল ল্যারিঞ্জিয়াল নার্ভটা, এবং লেফট সাইডে এরা আর্চ অফ আওটাকে ওই দিক থেকে রিকার করবে, রাইট সাইডে সাবক্লেভিয়ান আর্টারিকে এভাবে সারাউন্ড করে থাকে। ওকে, এরপর আসো থাইরয়েডের ফাংশন কি। এটা ক্যাটাবলিক একটা হরমোন, থাইরয়েড যে হরমোন ক্যাটাবলিক একটা হরমোন, এবং এরা গ্লাইকোজেনোলাইসিস, প্রোটিওলাইসিস এবং লাইপোলাইসিস এগুলা কিন্তু করে। এই জন্য থাইরোটক্সিকোসিসে ওয়েট লস হবে, হাইপোথাইরয়েডে ওয়েট গেইন হবে। এবং হরমোন সিনথেসিস আমরা জানি যে ট্রাপিং অফ আয়োডিন হয়, এবং সেটা আয়োডাইড মানে ট্রাপিং অফ আয়োডাইড হয়, ব্লাড থেকে আয়োডাইডকে নেয়, পরবর্তীতে আয়োডাইডটা আয়োডিনে কনভার্ট করে, এবং আয়োডিনটা টাইরোসিনের সাথে লাগে, এবং মোনো আয়োডো টাইরোসিন হয়, ডায়াডো টাইরোসিন হয়, এবং এর পরবর্তীতে কাপলিং হয়ে T3 T4 টায়াডোথাইরিন এবং থাইরোক্সিন তৈরি করে। T3 কুইক ফাংশন করে, T4 স্লোলি কাজ করে। হাইপোথ্যালামো পিটুইটারি থাইরয়েড অ্যাক্সিস নামে একটা অ্যাক্সিস আছে, মানে থাইরোটোপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে স্টিমুলেট করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারিকে, পরবর্তীতে T3 TH থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। হাইপোথাইরিজমে কি কি হইতে পারে আমরা সব জানি, মেইনলি ওয়েট গেইন, জেনারেলাইজ উইকনেস, কোল্ড ইন্টলারেন্স, স্কিন রাফ ড্রাই হয়ে যাবে, এবং কনস্টিপেশন থাকতে পারে। সাইনে ব্রাডিকার্ডিয়া, ব্রাডিকাইনিসিয়া মানে মুভমেন্ট কমে যাওয়া, রিফ্লেক্স টাইম বা আমরা বলি যে ডিলেড অ্যাঙ্কের জাগ, এই জিনিসগুলো পাওয়া এটা হবে। T3 T4 কম থাকবে, THS বেশি থাকবে। আচ্ছা, এবং আমরা ট্রিটমেন্টে আচ্ছা এখন আসো যে আমরা ট্রিটমেন্টে কি দেবো, লাইফ লং লিপোথাইরক্সিন দিব। থাইরোটক্সিকোসিস যেটা, এটাতে থার্ড হরমোন বেশি থাকবে, প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি মানে গয়টার প্লাস মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি থার্ড হরমোন রিলিজ হচ্ছে, আর সেকেন্ডারি মানে হচ্ছে গয়টার প্রলং টাইম ধরে পারসিস্ট করতেছে,
এবং সেকেন্ডারি প্রাইমারি থাইরয়েডোসিস নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করছি, এখন আর নতুন করে আলোচনা করবো না। গয়টার মানে এনি ইনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড গয়টার। এবং এটা হতে পারে সলিটারি থাইরয়েড নোডুল, ডমিনেন্ট থাইরয়েড নোডুল। তো সলিটারি থাইরয়েড নোডুল বলে এই থাইরয়েড সোয়েলিং যেটাতে নো পালপেবল, মানে থাইরয়েড সোয়েলিংটা পালপেবল না, বাট থাইরয়েড কিন্তু একটা সোয়েলিং আছে, মানে থাইরয়েড একটা সোয়েলিং আছে, একটা নোডিউল আকার এটা, এবং আদার কোনো পালপেবল অ্যাবনর্মালিটি নাই, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ডে। আর ডমিনেন্ট মানে হচ্ছে একটা ডিসক্রিট সোয়েলিং উইথ পালপেবল অ্যাবনর্মালিটি ইন থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। সো এইভাবে আমরা বলবো আমি একটা ডমিনেন্ট নোডিউল তো পাচ্ছি এবং আমি সেখানে অ্যাবনর্মালিটি তো পাচ্ছি। আর থাইরয়েড সোয়েলিংয়ের পিউবার্টি, প্রেগনেন্সি, তারপরে আয়োডিন ডেফিসিয়েন্সি, এই দুটো হচ্ছে আমরা বলি ফিজিওলজিক্যাল। তারপরে আয়োডিন ডেফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট যদি বেড়ে যায়, এই সকল ক্ষেত্রে রিকোয়ারমেন্ট বেড়ে যায়। তারপরে টক্সিক অ্যাডিনোমা, নিওপ্লাজম, বিনাইন ম্যালিগন্যান্ট হইতে পারে, ইনফ্লামেটরি কন্ডিশনও হইতে পারে। সিম্পল গয়টার মানে ইউথাইরয়েড স্টেজে থাকবে বাট সোয়েলিং আছে। টক্সিক গয়টার মানে হচ্ছে থাইরোটক্সিকোসিস থাকবে, অর্থাৎ হাইপার অ্যাক্টিভ থাকবে। আর অল টাইপ অফ সিম্পল গয়টার কমন হচ্ছে ফিমেইলে, কারণ তাদের ইস্ট্রোজেন রিসেপ্টর থাইরয়েড টিস্যুতে প্রেজেন্ট থাকে, এই জন্য। হ্যাঁ, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। সিম্পল গয়টারে যেটা থাইরয়েড হরমোন কমে যায়, এই জন্য টিএসএইচ সিক্রেশন বেড়ে যাবে, ফলে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হবে এবং সব লোবিউল স্টিমুলেট হবে, আয়োডিন আপটেক ইউনিফর্ম হবে, ডিফিউজ হাইপারপ্লাসিয়া, মানে সব জায়গায় গয়টার সব জায়গায় ডিফিউজ হাইপারপ্লাসিয়া হবে, এবং কিছু লোবিউল অ্যাক্টিভ হবে, কিছু ইনঅ্যাক্টিভ থাকবে। এখানে দেখা যাবে সেন্ট্রালি নেক্রোসিস হবে এবং নেক্রোস সেলগুলো আয়োডিন ট্র্যাপ করবে না এবং নোডুল ফর্মেশন হবে। তো যখন নেক্রোস সেলগুলো আয়োডিন ট্র্যাপ করতেছে না, তখন মেনলি নোডুল ফর্মেশন হচ্ছে, এবং মাল্টিপল নোডুল যদি ফর্মেশন হয় তাহলে মাল্টি নোডুলার গয়টার। এবং পেশেন্ট ইউথাইরয়েড স্টেজে থাকবে, কারণ পেশেন্টকে ইউথাইরয়েড স্টেজে রাখার জন্য গ্ল্যান্ডে এসব চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল গয়টার। এবং ম্যানেজমেন্ট আমরা কি করবো, থাইরয়েড এক্সামিনেশন করবো, থাইরয়েড হরমোন অ্যাসেগুলো করবো, এবং ইউএসজি করবো, ইউএসজি নেক। এবং ডিফিউজ গয়টার হলে বাইরে থেকে থাইরয়েড সাপ্লিমেন্ট দিব, টিএসএইচ কমে যাবে এবং গয়টার রিগ্রেস করবে। আচ্ছা, নোডুলার গয়টার আর ঠিক হবে না, মেইনলি ট্রিটমেন্ট হচ্ছে কাউন্সেলিং এবং ফলো আপ, এফএনএসি, দেখবো যে ম্যালিগনেন্সি আছে কিনা। অপারেশনের প্রয়োজন নেই, কিন্তু কখন অপারেশন করবো, যদি কসমেটিক পারপাস থাকে, লার্জ গয়টার হয় যেটা ট্রাকিয়াকে কম্প্রেস করতেছে, যদি ফিয়ার অফ ক্যান্সার থাকে পেশেন্টের, বা সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসের চান্স থাকে, বা ক্যান্সারের চান্স থাকে, বা পেশেন্ট যদি নিজে চায়, তাহলে আমি অপারেশন করবো। সেটা খুবই ইম্পর্টেন্ট যে কখন আমি সিম্পল গয়টারে অপারেশনটা করতেছি বা এই কন্ডিশনগুলোতে আমি অপারেশন করতেছি। এরপর আসুন নিওপ্লাজম অফ থাইরয়েড, এটা খুব ইম্পর্টেন্ট, যে ফলিকুলার অ্যাডিনোমা, এটা একটা বেনাই। আর ম্যালিগনেন্টের মধ্যে ডিফারেন্সিয়েটের মধ্যে প্যাপিলারি ফলিকুলার, এবং আনডিফারেন্সিয়েটের মধ্যে অ্যানাপ্লাস্টিক, তারপরে মেরুলারি কার্সিনোমা এবং লিম্ফোমা আছে। ফলিকুলার অ্যাডিনোমা, ফলিকুলার কার্সিনোমা, এই দুটার ক্ষেত্রে এফএনএসি করলে ফলিকুলার সেল পাবো, বাট ফলিকুলার কার্সিনোমাকে ভাস্কুলার ইনভেশন, স্টোমাল ইনভেশন থাকে, সেগুলো আমরা ট্রু কাট বায়োপসি করে বুঝতে হবে, ঠিক আছে। এবং এটিওলজি কি আননোন, এবং যদি বাট রেডিয়েশন এক্সপোজার যদি থাকে যে 5 বছরের আগে, পরবর্তীতে সেটা জিন মিউটেশন করে পরবর্তীতে ক্যান্সার করতে পারে, থাইরয়েড সোয়েলিং দিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। যদি কম্প্রেশন ফিচার থেকে হোয়াটসঅ্যাপ অফ ভয়েস করতে পারে, এবং আমরা জানি যে সার্ভাইকাল লিম্ফেনোপ্যাথিও করতে পারে। প্যাপিলারি ইয়াঙ্গার এইজে ইউজুয়ালি হয়, লিম্ফেটিক মেটাস্টেসিস হয়, ফিমেল প্রিডমিনেন্স অবশ্যই থাকে 4:1, তবে ফলিকুলারটা মেলদের একটু বেশি হওয়ার চান্স থাকে। আর এফএনএসি দ্বারা ডায়াগনোসিস করা যায় প্যাপিলারি, এবং অনেক সময় নোডুল ডায়াগনোসিস করা নাও যাইতে পারে, বাট এখানে সলিটারি নোডুল থাকতে পারে। এবং এখানে ওল্ডার এজে হয় মেইনলি, টিস্যু বায়োপসি লাগে, ট্রু কাট বায়োপসি, এবং ব্লাড বোন মেটাস্টেসিস হয় মেইনলি বোন, লাং, এই সকল জায়গায় যাইতে পারে। ক্যাপিলারি মাইক্রোকার্সিনোমা নামে একটা টার্ম আছে, যখন সাইজ 10 মিলিমিটার থেকে কম থাকে, সেটাকে আমরা প্যাপিলারি মাইক্রোকার্সিনোমা বলি। আমরা ডায়াগনোসিসে রেডিয়েশনের এক্সপোজার হিস্ট্রি আছে কিনা ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো, যদি নোডুল না হয়ে সিস্ট হয় সেজন্য আমরা ইউএসজি করবো। ক্লিয়ার ফ্লুইড কন্টেন্ট করলে সিস্ট ইজ বিনাইন, বাট সলিড ম্যাটেরিয়াল থাকলে মেবি ম্যালিগনেন্ট, দেন উই হ্যাভ টু ডু এফএনএসি। সো ইউজি কিন্তু আমাদের বেশ কিছু আইডিয়া দিতে পারে, বিনাইন নাকি ম্যালিগনেন্ট, সেদিকে একটু আমাদের ক্লু দিতে পারে। এবং ফ্লুইড অ্যাসপিরেট করার পর এফএনএসি দ্বারা আমরা সেটাকে দেখবো যে এটা কি আসলে ম্যালিগনেন্সি কিনা এক্সামিনেশন করে। আমরা থাইরয়েড স্ক্যানিং করতে পারি, থাইরয়েড স্ক্যান যেটাকে আমরা বলি, হট নোডুল, কোল্ড নোডুল, এগুলো জিনিসগুলো বুঝতে পারি। রেডিও আয়োডিন আপটেক স্ক্যান করতে পারি। তো হট নোডুল হচ্ছে মানে হট নোডুল মানে থাইরোগ্লোবিউলিন বেশি আয়োডিন আপটেক করছে, এটা মানে হট নোডুল। কোল্ড নোডুল মানে হচ্ছে আয়োডিন আপটেক করছে না, নেক্রোস্ট অবস্থায় আছে। সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং কোল্ড নোডুলের বেসিক ম্যালিগনেন্সি ডেভেলপ করার চান্স থাকে, তার মানে কোল্ড নোডুল হ্যাজ মোর পোটেনশিয়াল টু ডেভেলপ ম্যালিগনেন্সি, ঠিক আছে। তাহলে এটা কি করে, আমার আয়োডিন আপটেক করছে না, কারণ ওই জায়গায় নেক্রোসিস হয়ে গেছে, ফলে এটা ক্যান্সার ডেভেলপ করতে পারে। সো এটা গেল। এরপরে স্টেজিং, স্টেজ 1 মানে কোনো নোডিউল, কোনো লিম্ফ নোডের অ্যাডেনোপ্যাথি নাই। স্টেজ 2 মানে নোডিউল আছে, লিম্ফ নোড মেটাস্টেসিস আছে। স্টেজ 3 মানে 50%-এর বেশি নোডিউল আছে এবং কোনো লিম্ফ নোড মেটাস্টেসিস নাই। আর স্টেজ 4 মানে 50%-এর বেশি নোডিউল লিম্ফ এবং লিম্ফ নোড মেটাস্টেসিসও আছে। সো এই জন্য বিভিন্ন স্টেজিং, বাট স্টেজিংয়ে কিন্তু ট্রিটমেন্ট ভ্যারি করবে না। থাইরয়েড অ্যাসপিরেশন আমরা টোটাল মানে ক্যান্সারে
মানে থার্ড অপারেশন আমরা কি কি করতে পারি, টোটাল থাইরয়েক্টমি করতে পারি। এর মধ্যে 2টা লোবেক্টমি প্লাস ইসমাদেরেক্টমি, হেমিথাইরয়েক্টমি মানে একটা লোবেক্টমি এবং ইসমাদেরেক্টমি। আর লোবেক্টমি মানে একটা লোবেক্টমি করে ফেলছি। ইউজুয়ালি বিনাইন কেসগুলো বা অতটা ম্যালিগন্যান্ট না সেই সব ক্ষেত্রে আমরা এটা করতে পারি। সাবটোটাল থাইরয়েক্টমি মানে 4 গ্রাম 4 গ্রাম, 2 থাইরয়েড গ্ল্যান্ডে 4 গ্রাম 4 গ্রাম, অর্থাৎ 8 গ্রাম টিস্যু রিমেইনিং করে রাখছি। আর নিয়ার টোটাল থাইরয়েড মানে হচ্ছে একটাতেই আমি জাস্ট 4 গ্রাম বা 8 গ্রামের মতো রেখে দিয়েছি, যাতে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ভাস্কুলারিটিটা মেইনটেইন থাকে, এরকম একটা বিষয়। তো ক্যান্সারের ট্রিটমেন্টে আমরা টোটাল থাইরয়েক্টমি করব। পরবর্তীতে রেডিও অ্যাবলেশন থেরাপি যদি থাকে, মানে কোনো কিছু যদি থেকে যায় তাহলে আমি রেডিও আয়োডিন অ্যাবলেশন করব। এবং পরবর্তীতে লাইফ লং আবার কিন্তু থাইরক্সিন, লিভোথাইরক্সিন দিতে হবে। টোটাল থাইরয়েক্টমি কেন করি? কারণ ইট হ্যাজ মেনি ফোকাল পয়েন্ট অ্যান্ড সেকেন্ড সার্জারি ডেঞ্জারাস টু সেপ্টিক্যাল ল্যাঞ্জিয়াল নার্ভ, রাইট? সো এই জন্য আমার সেকেন্ড সার্জারির দিকে অপশনে যাইতে হবে, আমি টোটাল থাইরয়েক্টমি করে দিব। থাইরয়েক্টমি করার পর পেশেন্টকে 3 উইকস কোনো সাপ্লিমেন্ট দেই না, রেডিও স্ক্যান করে দেখি কোথাও কোনো টিস্যু আছে কিনা। হ্যাঁ, যদি থাকে তাহলে রেডিও আয়োডিন অ্যাবলেশন করতে হবে। মেডুলারি কার্সিনোমাতে বলি টিউমার অফ প্যারাফলিকুলার সেল, সি সেল আর কি, এবং এটা নিউরাল ক্রেস্ট থেকে আসে, কার্সিনয়েড টিউমার নিউরাল ক্রেস্ট থেকে আসে। আচ্ছা, এবং প্রেজেন্টেশন কি ক্রনিক ডায়রিয়া, অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন থাকে পেশেন্টের, কারণ সেরোটোনিনের কারণে, প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে এরকম হয়, হট ফ্লাশ হতে পারে হিস্টামিনের কারণে, এবং ফিওকোমোসাইটোমা অ্যাসোসিয়েটেড থাকতে পারে, হাইপার প্যারাথাইরয়েডিজম অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ম্যান 2A সিনড্রোম আমরা বলতেছি, ম্যান 4A সিনড্রোম, ম্যান 4 সিনড্রোম আছে, ম্যান 1 সিনড্রোম আছে। এটা ক্যালসিটোনিন বেশি পাওয়া যায়, কার্সিনোমিক অ্যান্টিজেনও বেশি পাওয়া যায়। আমরা ইনভেস্টিগেশন করে দেখব আমরা কি কি প্রিকশন মেনটেন করবো। থাইরয়েড সার্জারি আগে, অপারেশন আগে পেশেন্টকে ইউথাইরয়েড স্টেজ অবশ্যই নিয়ে আনতে হবে। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করবো মেডিকেল পারপাসে। কারো আগে থেকেই ভোকাল কর্ডের সমস্যা থাকতে পারে, এবং এক্সরে সব টিস্যু করতে পারি। থাইরয়েড সার্জারিতে কমপ্লিকেশন হেমোরেজ, প্রাইমারি রিয়াকশন সেকেন্ডারি। তারপর রিকাল ল্যারিঞ্জাল নার্ভ ইনজুরি, ট্রাকেট ইনজুরি, ভেসেল ইনজুরি, হাইপোথাইরিজম, হাইপোক্যালসিমিক টিটানি যেটা, ওটা হতে পারে। সো এই কয়েকটা কথা আমরা একটু ভালো করে মাথায় কিন্তু গেঁথে রাখবো। এরপরে আসো আমরা অ্যাকচুয়ালি থাইরোগ্লোসাল সিস্ট নিয়ে একটু কথা বলবো। তাহলে থাইরোগ্লোসাল সিস্ট কি? এরা হচ্ছে কনজিটাল নেক সোয়েলিং এর মধ্যে ব্রাঙ্কিয়াল সিস্ট, থাইরোগ্লোসাল সিস্ট, ডার্ময়েড সিস্ট, এগুলো কিন্তু কনজিটাল নেক সোয়েলিং এর মধ্যে আছে। তো থাইরোগ্লোসাল সিস্ট আমরা জানি যে আর্লি এজ প্রেজেন্টেশন করবে, কনজিটাল একটা অ্যানোমালি, সাবমেন্টাল মানে সাবমেন্টাল হাইওয়েড রিজন হয়, স্পেশালি সাব হাইওয়েড আমরা বলি। এবং থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপের সময় ফোরামেন সিকাম থেকে যে থাইরোগ্লোসাল মানে একটা ট্রাক্ট থাকে, সেটা যদি দেখা যায় যে সেটা কি হয়, সেটা যদি ট্রাক্টের কোনো জায়গায় র্যামনেন্ট থেকে যায়, তাহলে এরকম হতে হবে। সিস্টার সিস্টিক, রাউন্ডেড, ওভাল, সফট, মিডলাইন সোয়েলিং হয়, যেটা নন টেন্ডার, ব্যথা করে না কিন্তু। এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, সেটা ইনফেকশন হতে পারে, ফিস্টুলা হতে পারে, এখানে অরো ডাইজেস্টিভ ট্র্যাক্টের ইনফেকশন থেকে এখানে ইনফেকশন আসতে পারে। এবং ট্রান্সইলুমিনেশন টেস্ট নেগেটিভ থাকবে। এখানে আমরা বলি যে আমরা যে টাং প্রট্রুশন করতে বলি, পেশেন্টকে টাং বের করতে বলছি, ঠাকুরের জিভা বের করেন, তাহলে কিন্তু এটা বের হয়ে আসবে। এটাকে আমরা বলি টাক সাইন। কি বলি? টাক সাইন, TUZ, টাক সাইন। আর সিসি ইনফেক্টেড হলে সেখানে অ্যাবসেস হবে, বার্স্ট হয়ে সাইনাস ফর্মেশন, ফিস্টুলা ফর্মেশন করতে পারে, এবং আইট্রোজেনিক কারণেও হতে পারে, যে ইনকমপ্লিট সিস ট্রাঙ্ক অপারেশন আর কি। এবং থাইরোগ্লোসাল ফিস্টুলা এর ডায়াগনোসিসে আমরা বলি যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু স্কিন ফোল্ড পাওয়া যায়, তো সেটাকে আমরা বলি হুডিং সাইন, হুডিং সাইন। সো ওপেনিং, ডিসচার্জ, স্কিন ড্রাই আউট, বা আমরা এখানে যে কথাটা মেইনলি ইম্পর্টেন্ট, যে টাক সাইনের মতো প্রসিডিউর যদি আমরা করি, হা করতে করে জিভাটা বের করতে বলি, তাহলে দেখা যায় টাং প্রোট্রুট করলে ওই যে যেই জায়গায় ফিস্টুলার ওপেনিংটা আছে, ওই জায়গায় 2 থেকে 3টা ভাঁজ থাকে স্কিনের। তো এই ভাঁজ পরে এটাকে বলি আমাদের কি বলি? হুডিং সাইন। কার ক্ষেত্রে? ফিস্টুলার ক্ষেত্রে, ফিস্টুলার যদি হয়ে যায়। এবং এটা আমাদের ডিডি, কি কি ডিডি হতে পারে? ডার্মার সিস্ট, লিভ নোড বার্স্ট হয়ে এরকম একটা কন্ডিশন হয়েছে, সেটা আমাদের মাথায় হয়তো বা ঘুরতে পারে। এবং আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস ভাবে কনফার্ম করব। এছাড়াও ইউএসজি অফ নেক করব, কেননা থাইরোগ্লোসাল সিস্টের সাথে আমরা থাইরয়েড ফাংশন টেস্টও করব। এবং থাইরয়েড গ্ল্যান্ড নর্মাল থাইরয়েড বেড়ে রয়েছে নাকি, এটা শুধু মানে থাইরয়েড গ্ল্যান্ড কি নর্মাল থাইরয়েড যে জায়গাটা, ওই জায়গায় আছে নাকি আমরা লিঙ্গুয়াল থাইরয়েড যে কথাটা বলছিলাম, যে নাকি জাস্ট হয়তো বা টাঙের নিচে একটু রয়ে গেছে, ওইটাই নর্মাল টিস্যু। এই জিনিসগুলো বোঝা যায়, মানে হচ্ছে আল্ট্রাসাউন্ড অফ নেক করা লাগবে, আল্ট্রাসাউন্ড। এবং আমরা ট্রিটমেন্টে সিস্টেম অপারেশন করি, সেখানে কি কি করি সেটা বলছি। মাঝে মধ্যে এখানে একটু ডাই ইউজ করতে পারি। ডাই কেন ইউজ করবো? মিথাইলিন ব্লু ডাই ইউজ করতে পারি এই কারণে, মাঝে মধ্যে আমরা এই সিস্টেম অপারেশনের টাইমে আমরা ডাই ইউজ করি, যাতে ট্রাকটা মিথিলিন ব্লু ডাই নিছে কিনা, তাহলে আমি ভালো করে ট্রাকটা বুঝতে পারবো, এটার জন্য। হ্যাঁ, অপারেশন যদি না করি তাহলে কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এখানে আমরা জানি বেরিস লিগামেন্ট একটা লিগামেন্ট আছে, যেটা পোস্টেরিয়র সাসপেন্সরি লিগামেন্ট। অ্যান্টেরিয়র সাসপেন্সরি লিগামেন্ট নামেও লিগামেন্ট আছে, যেটা ইসপাস এবং ইস লোবের সুপিরিয়র মিডিয়াল স্পেক্টকে ক্রিকয়েড কার্টিলেজের সাথে অ্যাটাচ করতে হেল্প করে। থার্ড, আমরা জানি সার্ভাইকাল মানে C5 থেকে T1 এই লেভেল পর্যন্ত সামনের দিকে থাকে নেকের। এবং
স্পিয়ার শেপড লোব থাকে, মাঝে ইসমাস থাকে, বাটারফ্লাই শেপড আমরা বলি গ্ল্যান্ডটাকে। পোস্টেরিয়র সাসপেন্সরি লিগামেন্ট বা বেরি লিগামেন্টের সাথে এটা অ্যাটাচ থাকে। সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, আর্টেরিয়া ইমা যেটা ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্কের ব্রাঞ্চ, আর সুপার থাইরয়েড আর্টারি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এবং আমরা বলি যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, সুপার থাইরয়েড ভেইন, ইনফেরিয়র থাইরয়েড ভেইন, মিডল থাইরয়েড ভেইন, এগুলা আলটিমেটলি আমাদের কিন্তু ভেনাস ড্রেস। এবং আমরা বলি যে ইনফেরিয়র থাইরয়েড যে ভেইন, এটা ব্রাকিওসেফালিক ভেইন এ ড্রেন করে, আর যেটা সুপিরিয়র থাইরয়েড ভেইন এটা ইন্টারনাল জুগুলার ভেইনে ড্রেন করে। তো ব্রাকিওসেফালিক ভেইন যেটা, এখানে ব্লিডিং হয় এখান থেকে, হ্যাঁ। সো ইনফেরিয়র থাইরয়েড ভেইনটা কিন্তু ব্লিডিং এর সাইট। সো অপারেশনে হেমোরেজ যে হয় বলছি কমপ্লিকেশনে থাইরয়েড অপারেশনগুলোতে, তো সেখানে এই ইনফেরিয়র থাইরয়েড ভেইনের ব্লিডিং বা ব্রাকিওসেফালিক ভেইনের ব্লিডিংটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো নার্ভ সাপ্লাই থাইরয়েড টিস্যু প্রডিউস হওয়ার পরে কিন্তু ব্লাডের মাধ্যমে ছড়ে। এবং আমরা জানি যে এখানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে নার্ভ সাপ্লাইয়ের সাথে জড়িত আছে। থাইরয়েড ফাংশন টেস্ট কী কী আছে এটা আমরা জানি। এবং আমরা জানি যে প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম হোমোস্টেসিসে হেল্প করে। প্যারাফলিকুলার টি সেল যেটা, এরা ক্যালসিটোনিন সিক্রিট করে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড 4টা থাকে এবং এরা প্যারাথাইরয়েড হরমোন তৈরি করে, এটা আমরা জানি। এবং এর থাইরয়েড গ্ল্যান্ডের পোস্ট রেসপেক্টে থাকে। আচ্ছা, এরপরে থাইরয়েড সোয়েলিং, এর মধ্যে গয়টার থাকতে পারে। এটা ফিজিওলজিক্যাল গয়টার হইতে পারে, যেটা 3 থেকে 4 মাসে সেরে যাইতে পারে। প্রেগনেন্সি, পিউবার্টি, এই টাইমগুলোতে মেলদের পিউবার্টিতে এরকম হইতে পারে। এবং কাউন্সিলিং করতে হবে পেশেন্টদের, যেটা এমনিতেই সেরে যাবে, হ্যাঁ। এবং এই বাদে বাকিগুলো কিন্তু ডিজিজ কন্ডিশন। লিড ল্যাগ মানে কি? লিড ল্যাগ মানে একটা কন্ডিশন যেটা আমরা গ্রেভস ডিজিজ আই সাইনে পাই, এবং সেক্ষেত্রে পারসিস্টেন্ট ল্যাগিং অফ আপার আইলিড, আপার আইলিডটা পড়েই আছে, উপরে উঠতেছে না। ঠিক আছে, এটা একটা বিষয় যে আমরা বলি অলওয়েজ বিহাইন্ড দ্য লিম্বাস, মানে এরকম একটা বিষয় আর কি আছে। হবে এই জিনিসটা একটু দেখে নিবা। তা বাদে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমাতে আমরা জানি যে প্যালিয়েটিভ থেরাপি দিতে হবে, কারণ এটা খুবই ডেঞ্জারাস। পেশেন্ট 6 মাস থেকে 1 বছরের বেশি বাঁচে না। নন টক্সিক গয়টার মানে কি? এটা ফিজিওলজিক্যাল গয়টার, মানে মনে রাখবেন নন টক্সিক মানে অ্যাকচুয়ালি এরা হাইপার অ্যাক্টিভ না, আর টক্সিক মানে হাইপার অ্যাক্টিভ, মানে বেশি সিক্রেশন করতেছে। হাইপার থাইরয়েডিজমকে ইন্ডিকেট করে, সো গ্রেভ ডিজিজ, হাইপার থাইরয়েডিজম, এই জিনিসগুলো। আর নন টক্সিক মানে হচ্ছে সলিটারি থাইরয়েড নডিউল হইতে পারে। তারপর হচ্ছে যে কোনো এক সাইডে সিঙ্গেল একটা হয়তো বা আছে এরকম। এবং প্যালপেশনে করে আমরা এটা দেখতে পারি। কিছু মেথডের কথা বলা হয়েছে, একটা হচ্ছে লাহিস মেথড, লাহিস মেথড। তারপর হচ্ছে তোমার কার্লায়ার্স মেথড। সেরকম বেশ কিছু মেথড আছে, যেই মেথডগুলোর থ্রুতে হচ্ছে আমরা কি করতে পারি, যেই মেথডগুলোর থ্রুতে আমরা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারি। বা থাইরয়েডেক্টমির সময় এই মেথডগুলো করা যেতে পারে বিভিন্ন কিছু বোঝার জন্য। যেমন কার্লায়ার্স মেথড যেটা, এটা লিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ফ্রম অ্যাবোভ ডাউনওয়ার্ড আইডেন্টিফাই করতে আমাদের হেল্প করে। তারপরে লাহিস মেথড যেটা, এটা আমরা বলি যে আমাদের এটাও রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বিলো আপওয়ার্ড বোঝার জন্য, হ্যাঁ। সো অ্যাবোভ ডাউনওয়ার্ড বোঝার জন্য কার্লায়ার্স মেথড, আর বিলো আপওয়ার্ডস বোঝার জন্য হচ্ছে লাহিস মেথড। এগুলো ইউজ করা হয় মেইনলি আর কি। এটা তো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যাসোসিয়েটেড আর কি। তবে আমরা বলি যে কোন এলাকাগুলো আমাদের দেশের, রংপুর, শেরপুর, এই এলাকাগুলা হচ্ছে, অর্থাৎ তিস্তা নদীর পাড়ে যারা থাকে, এই সকল এলাকাগুলা বেশি মানে এই নন টক্সিক গয়টার পাওয়া যায়। এন্ডেমিক গয়টার আমরা বলি, আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হয়তো। এবং ফিজিওলজিক্যাল গয়টার ইউজুয়ালি সেলফ লিমিটিং হয়। এরপর আসো যে গ্রেভ ডিজিজের ট্র্যাক থাকে, একটা হচ্ছে হাইপারথাইরিজম উইথ ডিফিউজ গয়টার, অপথ্যালমোপ্যাথি, ডার্মোপ্যাথি, এরকম একটা ট্র্যাক কিন্তু থাকে। অপথ্যালমোপ্যাথিকে এক্সোপথ্যালমো, বিভিন্ন আই সাইন আমরা পাই, অপথ্যালমোপ্লেজিয়া বা বিভিন্ন আই সাইন। থাইরয়েড ক্রাইসিস বা স্ট্রোম মানে কি? যে বিভিন্ন ট্রিগারিং ফ্যাক্টর, যেমন কোনো ট্রমা, মেজর সার্জিক্যাল প্রসিজার, কোমরবিডিটি যেমন ডায়াবেটিস বা অ্যাকুট ইনফেকশন, যেমন কারো অ্যাকুট ফলিকুলার টনসিলাইটিস, প্রিটনসিল অ্যাবসেস, অ্যাকুট অ্যাবডোমিনাল ইনফেকশন আছে, অথবা হাই ফিভার, টেকিকার্ডিয়া, মানে পেশেন্টের কমপ্লেন কি থাকবে? হাই ফিভার থাকবে, হাইপারথার্মিয়া থাকবে, টেকিকার্ডিয়া থাকবে, সিজার থাকতে পারে, ডিলিরিয়াম থাকতে পারে, হাইপারপাইরেক্সিয়া, কনভালশন, অ্যাংজাইটি, এগুলো নিয়ে প্রেজেন্ট করবে। কিভাবে বুঝবো? মিডল এজ পার হয়ে গেছে, ক্যাকেকটিক, সোয়েটিং হবে, অ্যাজিটেশন হবে, লুজ মোশন হবে, সেরকম বেশ কিছু বোঝার উপায় আছে। প্রোপানোরল দিয়ে ট্রিটমেন্ট করবো, হ্যাঁ। এন্ডেভার ট্যাবলেট আছে না, ওইগুলা। সো ওরালি দিতে পারি বা আইভি দিতে পারি ইমিডিয়েটলি। আমাদের দেশে ইউজুয়ালি ইনজেক্টেবল কিন্তু নাই, আমরা ওরালি ইউজ করি। এবং আমরা সাপোর্টিভ থেরাপিতে আইভি ক্যানুলা করবো বোথ হ্যান্ডসে, ডায়রিয়ার জন্য, ফ্লুইড সাপ্লিমেন্টের জন্য। এবং আমরা আইস্কুল ব্রাঙ্কেট দিব যেহেতু হাইপারথার্মিয়া হচ্ছে। কর্টিকোস্টেরয়েড, আয়োডিন, এগুলো দেওয়া যেতে পারে। লুগোলস আয়োডিন যেটা, অ্যান্টিথাইরয়েড ড্রাগস দেওয়া যেতে পারে। ডায়াগনোসিস হচ্ছে গ্রেভস ডিজিজ আমরা কীভাবে ডায়াগনোসিস করি? ক্লিনিক্যালি মেইনলি।
সরি, ট্রিটমেন্টের জন্য কি কি মডালিটিস আছে? একটা থার্ড হরমোন থেরাপি বা অ্যান্টি থার্ড হরমোন থেরাপি বা রেডিও আয়োডিন অ্যাবলেশন বা সার্জারি। তো সার্জারি ইউজুয়ালি আমরা ক্যান্সারগুলোর ক্ষেত্রে করি বা মাল্টিনোডুলার গয়টারেও করতে পারি। প্যাপিলারি কার্সিনোমাতে সার্জারি প্লাস রেডিও অ্যাবলেশন কিন্তু বা রেডিও থেরাপি আমরা দিই। আচ্ছা, এরপরে আসো যে এক্সোপথ্যালমস। হ্যাঁ, এক্সোপথ্যালমসের এক্সামিনেশন আমরা কিভাবে করব? হ্যাঁ, ন্যাফিজিগার্স মেথড। হ্যাঁ, ন্যাফিজিগার্স মেথড আমরা বানানটা যদি একটু ভালো করে লিখি, ন্যাফিজিগার্স এরকম হবে, ন্যাফিজিগার্স প্রসেস। তো এটাতে যেটা হয় যে এটা এই মেথডে করা হয় এক্সোপথ্যালমাসের এক্সামিনেশন, এবং রুগীর পেছনে গিয়ে দেখবো সুপ্রাসিলিয়ারি যে আর্চ বা মেলার প্রমিনেন্স থেকে ইমাজিনারি একটা লাইন টেনে আইবলটা অরবিট থেকে ডিসপ্লেস হয়ে গেছে কিনা, সেটাকে ন্যাফজিগার্স প্রসেস বলা হয়। এবং এটা হচ্ছে আমরা বলি ন্যাফজিগার প্রসেসটা ও একটা সার্জারির টাইমে করা যাইতে পারে রিকাইনাল নার্ভ রিলেটেড বেশ কিছু বিষয়, বাট হাউএভার ন্যাফজিগার্স প্রসেস একটু মনে রাখো, যেটা আমরা এক্সোপথ্যালমাস এক্সামিনেশনের জন্য এরকম কিছু টেস্ট আছে। অপথ্যালমোলজিতে আমরা আসলে এই জিনিসগুলো আর ভালো করে পড়বো। টক্সিক মাল্টিনোডুলার গয়টার, এটাকে আমরা প্লামার্স ডিজিজও বলে থাকি। সলিটারি থাইরয়েড নোডুল একটা জিনিস আছে, সেটাও আমরা জানি। এখন আসে এবং আমরা আচ্ছা, এখানে জার্মানি না জাপান হবে। হ্যাঁ, হাশিমোটোস যে পার্সনটা, ওনার বাড়ি হচ্ছে জাপান। 1912 সালে তিনি আসলে হাশিমোটোস থাইরয়েডিটিস বিষয়টা ইন্ট্রোডিউস করেন। তো হাইপোথাইরয়েডিজম নিয়ে আমরা আর কিছু পড়বো না এখানে, কারণ আমরা অনেক কিছু জানি। তবে এখানে হাইপোথাইরয়েডিজমে আমরা কি বলে, এক তো হচ্ছে তোমার থাইরয়েড অ্যাজিনসের কারণে এটা হইতে পারে, বা আয়োটোজেনিক কারণে যে সার্জিক্যালি রিমুভ করা হয়েছে, টোটাল থাইরয়েডটমি করা হয়েছে, এই কারণে হইতে পারে। রেডিয়েশন এক্সপোজার, অ্যান্টি থাইরয়েড মেডিকেশনের কারণে হইতে পারে, হাসিমোটোস থাইরয়েডিটিসের কারণে, বা দেখা গেলো আয়োডিন ডিফিসিয়েন্সি বা ক্যান্সার, এই সকল কারণে হইতে পারে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন জেনারেলি তো ফ্যাটিক, ম্যালিস, ওয়েট গেইন, কোল্ড ইন্টারেস্ট থাকবে। ইএনটি ফাইন্ডিংসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে ম্যাক্রোপোলিসিয়া টাংটা বড় হয়ে যাবে, ডিসফিজিয়া হইতে পারে, গিলতে সমস্যা, হোর্সনেস অফ ভয়েস হইতে পারে, এবং ইডিওটিক একটা লুক থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। এবং আচ্ছা, এটাকে আমরা যেটা হচ্ছে গলগন্ড বা গ্যাগ রোগ বা গলগন্ড, এটাও কিন্তু বলি গয়টারকে আর কি, গয়টার যেটা ওইটাকে। হ্যাঁ, আচ্ছা, এবং গলায় তাকাইলে মনে হবে কি যেন ওঠানামা করে। মিডল ইয়ার ইফিউশন কিন্তু হইতে পারে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং আমরা বলি যে ইনডাইরেক্টলি প্যাশেন্ট বডি ওয়েট গেইন হওয়ার পরে ফ্যাট ডিপোজিশন হয় অরোফেঞ্জেল ইসমাসে, এবং ওর ডাইজেস্টিভ ট্র্যাক্ট ন্যারো হয়ে যায়, ফলে ইসমাসে ন্যারো হয়ে যায়, এবং আলটিমেটলি আমরা বলি ইস্ট্রেশন টিউব ডিসফাংশন হইতে পারে, এবং এর ফলে ইস্ট্রেশন টিউব কিন্তু ব্লক হয়ে মিডল ইয়ার ইফিউশন হইতে পারে। তারপরে পেশেন্ট টিনিগো, ভার্টাইগো, তারপরে হিয়ারিং লস, গয়টার, এই সকল জিনিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। জিআইটিতে কি হইতে পারে? মোটিলিটি কমে যাবে, আমরা বলি যে পেরিস্টালসিস কমে যাবে, কনস্টিপেশন হইতে পারে, তা বাদে অ্যানোরক্সিয়া, এগুলো হইতে পারে। সিবিএসএ ব্রাডিকার্ডিয়া, পেরিকার্ডিয়াল ইফিউশন হইতে পারে, স্কিন ড্রাই হয়ে যায়, এটা আমরা জানি। এবং আমরা বলি যে টোড স্কিন হয়ে যায়, ব্যাঙের মতো স্কিন হয়ে যায়, ব্যাঙের মতো স্কিন হয়ে যায়, টোড স্কিন আমরা বলতেছি। হ্যাঁ, থিক স্কিন, নন পিটিং ইডিমা থাকতে পারে, যেরকম মিক্সড ইডিমা বলি, ডার্মোপ্যাথি। ডার্মাটোপ্যাথি মেনলি হাইপারথাইরয়েডিজমে থাকে। তারপরে পেরিঅরবিটাল ইডিমা থাকতে পারে, এটা হচ্ছে কুশিং সিনড্রোমের মানে কুশিং সিনড্রোম আমরা বলি যে পেশেন্টের মানে মুখটা খুবই গোলগাল থাকে, রাইট, যেহেতু ওয়েট গেইন হয়। এবং অ্যালোপেশিয়াও হইতে পারে, মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে আর্থ্রালজিয়া হইতে পারে। হ্যাঁ, সেভাবে আমাদের আলাদা আলাদা করে জানতে হবে, মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে কি হইতে পারে, আর্থ্রালজিয়া হইতে পারে। এবং থাইরয়েড হরমোন দিলে দেখা যায় কমে যায়, এবং পেনের জন্য অ্যানালজেসিক তো দিব। এবং আমরা পেশেন্টের এই প্রবলেমগুলো সলভের জন্য লিভোথাইরক্সিন ধরো দিলাম 200 মাইক্রোগ্রাম, এবং তারপরে হচ্ছে গিয়ে 15 দিন পর ফলো আপে আবার আসবে, এবং ডোজ যদি লাগে অ্যাডজাস্ট করে দিব। সিএনএসে স্পিচ এবং মুভমেন্ট স্লো হয়ে যাবে, যে ইন্টিরিয়র সিস্টেমে ম্যাস্ট্রাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, স্পেশালি ম্যানোরেজিয়া, অলিগোমেনোরিয়া, এগুলো থাকতে পারে। এবং আমরা বলি যে মিক্সেডিমা ক্রাইসিস নামে একটা কথা আছে। ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে এটা কিটিনোজম বলি, বড়দের ক্ষেত্রে মিক্সেডিমা বলি। এটাকে মিক্সেডিমা কোমা বা ক্রাইসিসও বলা হয়, ওল্ডার রোমানদের বেশি হয়। আনডায়াগনোসড আনট্রিটেড হাইপোথাইরয়েডিজমে এরা হয়, এবং এক্ষেত্রে কোমা হইতে পারে, বা হচ্ছে এক্সট্রিম হাইপোথার্মিয়া, প্লুরাল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, হাইপোভেন্টিলেশন, হাইপোক্সিয়া, জেনারেলাইজ সিজার লাইক এপিলিপসি, এরকম হইতে পারে। আইভি থাইরক্সিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করব, ইনক্লুডিং স্টেরয়েড আমরা দিব।
পজিটিভ এয়ারওয়ে প্রেশার দেওয়া হয় হাইপক্সিয়া হইলে, এবং টিএসএইচ মেজার করে আমরা হচ্ছে টিএসএইচ মেজার করবো। এটা একটা ইম্পর্টেন্ট কথা। হাশিমোটোস থাইরয়েডাইটিস, এটা ফুল নেম মোটো হাকারা থাইরয়েডাইটিস। এটা হচ্ছে জাপানিজ একজন ব্যক্তির নাম থেকে আসছে, এবং এটার আরেক নাম ক্রনিক লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিসও বলা হয়। লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস, এটা বি লিম্ফোসাইট ইনফিল্ট্রেশনে হয় বেশি। প্যাথোলজি অটো ইমিউন আমরা বলি। থাইরয়েডের ফলিকুলার সেল ড্যামেজ হয়ে যায়, থাইরোগ্লোবিউলিন অ্যান্ড থাইরোগ্লোবিউলিন প্রোটিন এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, এবং সিমটমস আমরা অ্যাসিমটোমেটিক বেশিরভাগ ক্ষেত্রে ইয়ং ফিমেল নন টেন্ডার নোডুল নিয়ে প্রেজেন্ট করে। এটা আমরা জানলাম। ফেয়ার লেডি যারা একটু সাদা ফর্সা তাদের ক্ষেত্রে বেশি হয়। বাইল্যাটারাল থাইরয়েড সোয়েলিং হইতে পারে, এবং প্রিট্রাকিয়াল লিম্ফেনোপ্যাথি হইতে পারে। ইউএসজি নেক করব, লিম্ফ নোড যেহেতু ইনভলভ হয়, সেরাম টিএসএইচ এফএনএসি দ্বারা কনফার্ম করা হয়। অ্যান্টিবডি টিজি এবং থাইরোপারক্সিডেসের বিরুদ্ধে অ্যান্টিবডি আমরা দেখবো, থাইরোগ্লোবুলিন এবং থাইরোপারক্সিডেস, এবং কি পরিমাণ ব্লাডে অ্যাপিয়ারেন্স রয়েছে তার জন্য আর কি অ্যান্টিবডি কি পরিমাণ আছে এটা দেখবো। ট্রিটমেন্টে আমরা থাইরয়েড সাপ্লিমেন্ট থেরাপি দিব, ইউথাইরয়েড হলে তারপরে আমি সার্জারি করতে পারি। আচ্ছা, ম্যালিগনেন্ট টিউমার কি কি আছে? প্যাপিলারি, ফলিকুলার, মিডুলারি, অ্যানাপ্লাস্টিক। ফিমেলদের বেশি হয়, বাট মেলদের যদি হয়, বাট ফিমেলদের বেশি, বাট প্রোগনোসিস বেটার হচ্ছে প্যাপিলারি অ্যাডিনোকার্সিনোমাতে। আর যদি মেলদের হয় তাহলে সেটা কিন্তু ম্যালিগনেন্ট হওয়ার চান্সই বেশি। প্রোগনোসিস বেটার প্যাপিলারিতে, বয়স্কদের বেশি হয় হচ্ছে অ্যানাপ্লাস্টিক। প্রোগনোসিস খারাপ হচ্ছে অ্যানাপ্লাস্টিক, জেনেটিক রিলেটেড মিডুলারি, এবং এফএনসি সবগুলাতে করা হয় এক্সেপ্ট ফলিকুলার কার্সিনোমা এবং ফলিকুলার অ্যাডিনোমা। এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য আমার কি করা লাগবে? এরা ফলিকুলার সেল দিবে আমাকে, কিন্তু অবশ্যই বায়োপসি করতে হবে। তাই এক্ষেত্রে আমরা ফার্স্টে কি করি? আমরা ফার্স্টে একটা হেমিথাইরয়েক্টমি করি। পরবর্তীতে ধরো একটা লোক নিলাম, ইসমাস নিলাম, পরবর্তীতে এটাকে ফ্রোজেন সেকশন করা হয়। ফ্রোজেন সেকশন করে আমি ধরো কেউ ফ্রোজেন সেকশন করার পর ওভারফোন আমাকে রিপোর্ট দিল। তো রিপোর্ট করার পরে আমি হচ্ছে থাইরয়েড টিস্যু ফেলে যদি দেখি যে এরা হেমোথাইরয়েক্টমি করার পর ডায়াগনোসিস হলে যাচ্ছে এটা ফলিকুলার কার্সিনোমা, তাহলে আমার ফুল আমরা বলি তখন আমার কমপ্লিশন থাইরয়েক্টমি করে ফেলতে হবে। কমপ্লিশন হেমিথাইরয়েক্টমি মানে যেটুকু বাকি আছে ওইটুকু কেটে ফেলতে হবে। বাট যদি বলে যে অ্যাডিনোমা, ফলিকুলার অ্যাডিনোমা, ফ্রোজেন সেকশনের ফাইন্ডিংস, তাহলে ওকে ফাইন, তাহলে আমি আর করবো না, ওটা ওই হয়ে রেখে দিব। ঠিক আছে। এবং যদি ওভারফোনে নাও দিতে পারে, বাট হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট আসার পর তারপরে হচ্ছে আমি বাকিটা ফেলবো, কারণ এটা তো অ্যাডিনোমাও হইতে পারে। আচ্ছা, আর প্যাপিলারি কার্সিনোমা অ্যারাইজ ফ্রম আমরা জানি যে হচ্ছে প্যাপিলারি সেল আমরা বলি। মেডুলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এই জিনিসগুলো আমরা জানি। আচ্ছা, ইয়াং ফিমেলদের প্যাপিলারি কার্সিনোমা বেশি হয়, ফেয়ার লেডিদের বেশি হয়, 30-40 বছর বয়সে বেশি হয়, অর্থাৎ একটু ইয়াংদের আর্লি এজে হয়। ফিমেলদের বেশি হয় 4:1 হারে, বা 3:1ও বলতে পারি। অনেকদিন অ্যাসিমটোমেটিক থাকতে পারে, এবং আর্লি প্রেজেন্টেশন, আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট যদি দেওয়া হয় খুবই ভালো প্রগনোসিস, মর্টালিটি রেট 10%-এর কম। সার্জারি হচ্ছে টোটাল থাইরয়েক্টমি, এবং নেক ডিসেকশন করা লাগলে সেটা করবো, রেডিওআয়োডিন অ্যাবলেশন দিব। এটা কিন্তু ইনমাস যেটা আছে, যেমন আমাদের এখানে কিন্তু ইনমাস আছে, ইনমাস নিউক্লিয়ার মেডিসিনের একটা মানে ইনস্টিটিউট, সো ওই জায়গায় কিন্তু এগুলো করা হয়। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা আমরা একটু জানবো। এবং হ্যাঁ, রেডিওআয়োডিন অ্যাবলেশন, এটা হচ্ছে আমরা থাইরয়েক্টমি করার পরে দেখা যায় যে একটা 6 উইকস বা এরকম একটা ডিউরেশন পরে যদি দেখি যে থাইরয়েড টিস্যু রয়ে গেছে, তাহলে সেগুলো আমরা করে ফেলবো, রেডিওআয়োডিন অ্যাবলেশন। আচ্ছা, তারপরে থাইরয়েড হরমোন প্রোফাইল আমরা চেক করব। আমরা টোটাল T3 T4 TSH ফার্স্ট টাইম আসলে, তারপরে ফলো আপ হচ্ছে ফ্রি T3 T4 এগুলো চেক করব। আর অনলি TSH হচ্ছে অনলি TSH করব যাদের হচ্ছে কি পোর পেশেন্ট, যারা অর্থাৎ যারা গরিব, তারা তো সব টেস্টগুলো করতে পারবে না। যদি একটা টেস্ট করা লাগে কোনটা, TSH, এটা সব থেকে বেশি কাজে দিবে। সো এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এবং ইউএসজি অফ নেক, থাইরয়েড সোয়েলিং, ইউএসজি অফ নেক, থাইরয়েড সোয়েলিং বা থাইরয়েড বেড, এইভাবে আমি করতে পারি। কারণ আমি লিভ নোড, তারপরে লোকাল অ্যাডহেশন, সার্নালিং স্ট্রাকচার, এই জায়গায় অ্যাডহেশন আছে কি না, এই জিনিসগুলো আমি দেখার ট্রাই করব। এবং ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি নামে একটা কথা আছে, এটাও কিন্তু করা যাইতে পারে। এটা হচ্ছে এভরি থাইরয়েড ডিজিজে বা ক্যান্সারে আমরা এরকম ইনভেস্টিগেশন কিন্তু করতে পারি। আচ্ছা, বা এফএনএসিও বলা হয় এটাকে, এফএনএপি না বলে এফএনএসিও বলা যেতে পারে। আচ্ছা, তারপরে সব ফলিকুলার কার্সিনোমা, এটা 3rd-4th ডিকেটে হয়, যদিও প্যাপিলারি থেকে একটু পরে হয়, বাট 3rd-4th ডিকেটই বলা যায়। ফলিকুলার সেল থেকে আসে, ভাস্কুলার এবং ক্যাপসুলার ইনভেশন থাকে, ইনক্যাপসুলেটেড থাকে, এই জন্যই তো ক্যাপসুলার ইনভেশনরা করতে পারে। এবং এরও যদি ফিমেলদের বেশি থাকে, আসলে মেল প্রিডমিনেন্স বলা যায় না, ফিমেলদেরই বেশি হয়। টোটাল থাইরয়েক্টমি, নেক ডিসেকশন এবং অ্যাবলেশন, রেডিও অ্যাবলেশন করা যেতে পারে এক্ষেত্রে।
এফিডিসি দ্বারা ডিটেক্ট করা যায় না, কেন যায় না সেটা আমি বলছি। এবং ফ্রোজেন সেকশন করে আমরা পরবর্তীতে হচ্ছে এটা করতে পারি। মেডুলারি কার্সিনোমা সি সেল থেকে অরিজিন করে, প্যারাফলিকুলার সেল বলি আমরা, যেটা নিউরাল ক্রেজ ডেরিভেটিভ, এটা ব্যাড টু সিডমের সাথে অ্যাসোসিয়েটেড, এবং এখানে থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং অ্যাড্রিনাল এই জায়গাগুলোতে এফেক্টেড হয়, অ্যাডিনোমা হয়, ক্যান্সার থাকে। ব্যাড ওয়ান যেটা, এটাতে 3P আমরা একটু বলে রাখি, একটা পিটুইটারি, প্যারোটিড এবং প্যানক্রিয়াস, পিটুইটারি, প্যারোটিড, প্যানক্রিয়াস, এই সকল জায়গায় ক্যান্সার থাকে বা অ্যাডিনোমা থাকে আমরা বলি। ব্যাড ওয়ান, ব্যাড টু এই সিটপগুলোর সাথে অ্যাসোসিয়েটেড, এবং ফেমিলিয়াল রিলেশন প্রেজেন্ট থাকে, অটোজোমাল ডমিনেন্ট আমরা বলি। এবং দেখা যায় যে ক্যাপেবল অফ প্রডিউসিং ক্যালসিটোনিন, যেটা একটা টিউমার মার্কার হিসেবে কাজ করে, সো আমরা এই লেভেলটা দেখতে পারি, কার্সিনোইব্রেনিক অ্যান্টিজেন লেভেলটাও দেখতে পারি। এবং এরা দেখা যায় রিজিওনাল লিফ নোডের লিম্ফেটিক ভেসেলের থ্রুতে অথবা ডিস্টেন্ট ভেসেলসের বোর্ডে পাইতে পারি আমরা। হ্যাঁ, দেখা যাবে কপালেও মানে ফ্রন্টাল বোর্ডেও আমি টিউমার পাইতে পারি। আচ্ছা, রেডিও আইডি সেন্সিটিভিটি কিন্তু দায়ী এদের, এবং ট্রিটমেন্টের টোটাল থেরাপি উইথ ডিসেকশন এগুলো করতে পারি। এরা প্লাস্টিকটা 5% ক্ষেত্রে হতে পারে খুবই অ্যাগ্রেসিভ, প্রোগ্রেসিভ সব থেকে খারাপ, এবং ইনঅপারেবল, ঠিক আছে, কারণ এরা এক্সিসিভ অ্যাডেশন থাকে সাউন্ডিক্স স্ট্রাকচারের সাথে, অ্যারোডাইজেস্টিভ ট্রাক্টর উইজের দিয়ে, এবং ওল্ড এজে হয় সাধারণত অনেক বেশি এইজে, এবং প্যালিয়েটিভ সার্জারি বা আমরা বলতে পারি প্যালিয়েটিভ থেরাপি দিতে হবে, হয়তোবা আবার একটু সাইজটা কমাইতে পারি, বা সিমটম রিলিজের জন্য, কম্প্রেশন সিমটম করার জন্য একটু রিলিফ দেওয়ার জন্য অপারেশন করতে পারি। সেক্ষেত্রে পেশেন্ট 6 থেকে 12 বছরের বেশি বাঁচের, বা 12 মাসের বেশি বাঁচের আসলে। রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো যদি দরকার হয় দিতে পারি। এবং লাইফ এক্সপেক্টেন্সি আমরা বলি খুবই কম, 6 মাস। আর কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমি, এটা আমাদের ভালো করে জানা লাগবে, কারণ এখানে রিয়াকশনারি হেমোরেজ হয় এবং সেকেন্ডারি হেমোরেজ হতে পারে। আমরা বলি 24 ঘন্টা থেকে 7 থেকে 10 দিনের মধ্যে যদি হেমোরেজ হয়, তাহলে সেটাকে আমরা বলি সেকেন্ডারি হেমোরেজ, যেটা ইনফেকশনের কারণে মেনলি হয়। তো রিকার লাইজাল নার্ভ এখানে ইনজুরি হতে পারে, এবং যদি হচ্ছে ইউনিল্যাটারাল ইনজুরি হয় তাহলে হোর্সনেস অফ ভয়েস হয়, আর বাইল্যাটারাল হলে ইমিডিয়েটলি ট্রাকিওস্টোমি কিন্তু করতে হবে, কেননা রেসপিরেশনের প্রবলেম হবে, বোথ ভোকাল কর্ড ইবোয়েল থাকবে, এবং ট্রাকিয়া এর অ্যান্টেরিয়র ওয়ালে পারমানেন্ট ট্রাকিওস্টোমি করতে হবে। সুপিরিয়র লাইজাল নার্ভ ইনজুরি হতে পারে, সিম্প্যাথিক ট্রাক ইনজুরি হতে পারে, যেটা করে আমরা বলি হর্ডার সিন্ড্রোম হতে পারে। এবং হর্ডার সিন্ড্রোমে একটা ট্রায়াড থেকে আমরা জানি যে টোসিস, মায়োসিস, অ্যানহাইড্রোসিস, সোয়েটিং কমে যায়, রাইট? আচ্ছা, এরপরে আসো যে হেমোরেজ হইতে পারে, সেকেন্ডারি রিয়াকশনারি। তারপরে থোরাসিক ডাক্ট ইনজুরি হইতে পারে, সেক্ষেত্রে কাইল ফিস্টুলা হইতে পারে আমরা বলি। এবং ইনফেকশন তো হইতে পারে, নিউমোথোরাক্স হইতে পারে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইনজুরি হইতে পারে, হাইপোপ্যাথারিজম হইতে পারে, রেসপিরেটরি অবস্ট্রাকশন করতে পারে, নিউমোথোরাক্স তো করতে পারে বললাম, থাইরয়েড স্টর্ম করতে পারে, রেয়ারলি এই জিনিসগুলো করতে পারে। এবং অবস্ট্রাকশন হইলে কেন হইতে পারে, কারণ ইমিডিয়েটলি ডিউ টু হেমাটোমা ফরমেশন, এবং সেখানে ভ্যাসেলের নট খুলে গেলে কাফ দিলে রিয়াকশনারি হেমোরেজ কখন হয়? রিয়াকশনারি হেমোরেজের কারণে হেমাটোমা হচ্ছে যখন আসলে ধরো ভেসেলের নট দেওয়া ছিল ওটা খুলে গেছে, বা কাশি দিচ্ছে অপারেশনের পরে, সো ওই টাইমে এগুলো হইতে পারে রিয়াকশনারি হেমোরেজ। এবং তখন নয়েজি ব্রিদিং হবে, এবং আমরা বলি সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ স্টিচকে খুলে দিয়ে ক্লটেড ব্লাডকে রিমুভ করবো, ফার্স্টে হেমাটোমাকে রিলিফ দিব, তারপরে প্রেশার ব্যান্ডেজ দিয়ে আসবো, তারপর ব্লিডিং হলে ডায়াথার্মি বা বাইপোলার ডায়াথার্মি দিয়ে ব্লিডিং বন্ধ করতে হবে ওটিতে নিয়ে। এবং 2 থেকে 3 মান্থ পর পর অবস্ট্রাকশন, মানে 2 থেকে 3 মান্থ পর হয় অবস্ট্রাকশন, যে কারণে সেগুলো হচ্ছে যেমন থাইরয়েড টিস্যু সরানোর জন্য স্কার ফরমেশন হয়, এবং সে কারণে এটা হইতে পারে ফাইব্রোসিসের কারণে স্কারটা বড় হতে থাকে, এবং ট্রাকিয়া কে প্রেশার এফেক্ট করে এবং কম্প্রেশন করবে। এবং ট্রাকিও ম্যালেশিয়া একটা টার্ম আছে, এটার কারণে হইতে পারে পরে 2 থেকে 3 মাস পরে। এবং থাইরয়েডকে সরানোর ফলে ট্রাকিয়ার সামনে হলো স্পেস তৈরি হয়, এবং এর ফলে ট্রাকিয়া এই স্থানে কি করে ডেভিয়েটেড হয়ে যায় এবং অ্যাঙ্গুলেশন হতে পারে, এটা কি বলে ট্রাকিও ম্যালেশিয়া। তো ট্রাকিও ম্যালেশিয়াকে আসলে বুঝতে পারছি। তো এই কয়েকটা কথা আমরা একটু মনে রাখবো। দেখো, অনেক কমপ্লিকেটেড ছিল, কারণ আসলে কমপ্লিকেটেড ছিল বলতে কি যে অ্যাকচুয়ালি আমি যেহেতু একটু নোট থেকে পড়াইলাম, সেই জিনিসগুলো হয়তো বা বুঝতে সমস্যা হবে। তোমার এই নোটের দিকে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই, তুমি মেইনলি অ্যাটেনশন দিবা হচ্ছে আমার কথাগুলোর দিকে। আমি কথা যেগুলো বলছি ওইগুলো শোনো, হ্যাঁ?